হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছো, তোমার সবাই ভালো আছো? জি স্যার, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকে ইনশাআল্লাহ শেষ ক্লাস। আমরা গত ক্লাসে শেষ করে দিতে পারতাম, কিন্তু যাক এটা করা হয়নি। আমরা গত ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম তোমাদের ওই ক্লাসে লেকচারটাও দেওয়া হয়নি, এটা আমরা আজকে দিয়ে দিবো একদম কমপ্লিট, সবই তোমরা এখানে ইনশাআল্লাহ পাবে। আচ্ছা যাক, তো আমরা যেটা পড়ছিলাম গত ক্লাসে যে বেন্ডিং মুভমেন্ট থেকে শুরু করেছিলাম। এরকম একটা বিম আমরা করেছিলাম, যেখানে যদি একটা লোড অ্যাপ্লাই করা হয় আর একটা এন্ড যদি কোনো একটা সাপোর্টের সাথে যদি আটকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এরকম একটা কার্ভেচার তৈরি হবে। এবং এটা হচ্ছে আমাদের একটা বেন্ডিং বিম। এই বেন্ডিং বিম যদি থাকে, সেখানে আমরা একটা বেন্ডিং মুভমেন্ট পাই। মুভমেন্ট মানে হলো যেখানে ফোর্স আছে এবং একটা ডিসপ্লেসমেন্ট আছে দুটো ফোর্সের মধ্যে, সেখানে আমরা একটা মুভমেন্ট পাই। মুভমেন্ট এবং ডিসপ্লেসমেন্ট এই দুটোর সরি, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটোর যে মাল্টিপ্লিকেশন, এটাকে আমরা বলি মুভমেন্ট। মানে ওই ফোর্সের মুভমেন্ট আর কি, বা মোমেন্ট অফ ফোর্স বলতে পারো, যেটাকে আমরা আরেকটা নামে টর্ক নামে চিনি, যেটা কিনা ওই ফোর্সের টার্নিং এফেক্ট কতখানি হবে সেটা নির্ধারণ করে। যাই হোক, কোনো একটা ফোর্সের মুভমেন্ট যদি বেশি হয়, তাহলে এটা টার্নিং এফেক্ট বেশি হবে, মানে এটা বেশি পরিমাণ ঘোরাতে প্রবণতা, মানে যে প্রবণতা থাকবে আর কি সেই ফোর্সের। আর মুভমেন্ট যদি কম হয়, তাহলে ঘোরানোর প্রবণতা কম থাকবে। এটা ফিজিক্যাল আমরা এভাবে মিন করতে পারি। এবং একটা বিমের বেন্ডিং মোমেন্ট কতখানি হয় সেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম এরকম একটা ফিগারের সাহায্যে, এবং সেটা আমরা পেয়েছিলাম যে তোমার, হ্যাঁ, এই যে টাউ ইকুয়ালস টু ওয়াই এ কে স্কোয়ার বাই রো, যেখানে ওয়াই হচ্ছে ওই বিমের যে, মানে বিমটা যে ম্যাটেরিয়ালের তৈরি, সেই ম্যাটেরিয়ালের ইয়ংস মডুলাস, এ হচ্ছে এটা ক্রস সেকশনাল এরিয়া, এবং কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যদি না যায়, স্যার সাউন্ড একটু ভালো করে। জি স্যার, সাউন্ড অনেক আসছে। সরি, হ্যাঁ আমি ঠিক আছে, এখন মনে হয় শুনতে পাচ্ছ। আমাদের সাউন্ড একটু প্রবলেম ছিল, মাইক্রোফোনটা চেঞ্জ হয়ে অন্য একটা ডিভাইসে চলে গেছে। যাই হোক, এখন তো আশা করি ক্লিয়ার হবে। জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। যাক, যেটা আমরা বলছিলাম, তাহলে আমরা মোমেন্ট অফ বেন্ডিং মোমেন্ট যেটা আমরা বলেছিলাম, সেই বেন্ডিং মোমেন্ট একটা বিমের জন্য কেমন হয় এটা আমরা ক্যালকুলেট করেছি। সেই বেন্ডিং মোমেন্টের ভ্যালু হচ্ছে এটা, টাউ ইকুয়ালস টু ওয়াই এ কে স্কোয়ার বাই রো, যেখানে ওয়াইটা হচ্ছে আমাদের ইয়ংস মডুলাস, এ হচ্ছে ওই বিমের ক্রস সেকশনাল এরিয়া, কে হচ্ছে সেই বিমের রেডিয়াস অফ জাইরেশন, বা বাংলাতে যদি বলো এটা চক্রগতির ব্যাসার্ধ, এবং রো হচ্ছে এই যে বিমটা যে কার্ভ হলো সেই কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার, মানে সেই কার্ভেচারের রেডিয়াস ব্যাসার্ধ কতখানি, সেটা হচ্ছে রো। এবং এটাকে আমরা একটা কনস্ট্যান্ট আকারে লিখতে পারি, যে ওয়াই এ কে স্কোয়ার, যেটা এটাকে আমরা একটা কনস্ট্যান্টের মধ্যে লিখতে পারি, যেটা কিনা আইজি। আইজিটা হচ্ছে আমাদের ফ্লেক্সুরাল রিজিডিটি বলা হয়, যেটা কিনা ইউনিট কার্ভেচার, মানে ইউনিট রেডিয়াস অফ কার্ভেচারের জন্য যে পরিমাণ কাপল বা তোমার মোমেন্ট দরকার হয়, সেটা হচ্ছে মূলত ফ্লেক্সুরাল রিজিডিটি বলা হয় আর কি, যেটা কিনা আইজি দিয়ে এখানে বোঝানো হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা সবাই, না বোঝার কিছু নেই। আমরা এখানে দুটো স্পেশাল কেস পরে হয়। এটা যে বিম আমরা যে কনসিডার করেছি, সেই বিমের ক্রস সেকশনটা, এখানে কি বিমের ক্রস সেকশন দেখানো হয়েছে? বিমের এখানে ক্রস সেকশন দেখানো হয়নি, এটা লঙ্গিটিউডিনাল সেকশন দেখানো হয়েছে। এটা মানে তোমার লম্বালম্বি ভাবে যদি এটাকে ছেদ করা হয় বিমটাকে, তাহলে যেমন দেখাবে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এটা যদি এই পেনটাকে যদি একটা বিম মনে করো, তাহলে জাস্ট এই লম্বালম্বি ভাবে কেটে ফেলতে পারে যেরকম হয়, এটা এই সাইড ভিউটা দেখানো হয়েছে। কিন্তু আমরা যদি একদম এন ভিউটা দেখতে পেতাম, একদম এই টপ এই এন ভিউটা, তাহলে এটা হতো ক্রস সেকশনাল ভিউ। এবং এই বিমটা মানে এরকম ধরনের একটা গোল রাউন্ড শেপের একটা বিম হতে পারে, অথবা হতে পারে একটা তোমার রেক্টেঙ্গুলার শেপের একটা ক্রস সেকশনও হতে পারে। তো রেক্টেঙ্গুলার ক্রস সেকশন যদি হয়, তাহলে আমরা সেখানে এরিয়া পাবো হলো বি টাইমস ডি, যেখানে বি হচ্ছে তোমার
ওই যে ক্রস সেকশন আমরা যেটা বললাম, মানে আমাদের বিমের একদম ক্রস সেকশনে তুমি যদি দেখো তাহলে এটা যে ব্রেথ পাবে সেটা হচ্ছে আমাদের বি, এবং এর থিকনেস হচ্ছে ডি। তাহলে এখানে এরিয়াটা হলো মূলত এ টাইমস এ ইকুয়ালস টু বিডি, এবং সেখান থেকে তুমি রেডিয়াস অফ জাইরেশন ক্যালকুলেট করতে পারবে। এটার ক্যালকুলেশন আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হয় আই, তাহলে চক্রগতির ব্যাসার্ধ কে এর সাথে রিলেশন হলো আই ইকুয়ালস টু এম কে স্কয়ার। এম হচ্ছে ওই বিমের টোটাল মাস, এবং যেহেতু এটা রোটেশন হচ্ছে মূলত ওর ক্রস সেকশনের মিডল বরাবর, তাহলে এখানে মূলত এই আই ইকুয়ালস টু এম ডি স্কয়ার, মানে আমরা এখানে যেটা এল স্কয়ার যেটা পড়েছিলাম, এম এল স্কয়ার বাই 12, মনে আছে কিনা তোমাদের, ইন্টারে পড়েছে এগুলো। চক্রগতির ব্যাসার্ধ একটা একটা জড়তার ভ্রমণ বের করেছিল, একটা লম্ব মানে কি বলে এটাকে, একটা বিম, স্যার একটা বিমের সাপেক্ষে একটা মানে যদি ইয়ে ভাবে সেন্টার বরাবর যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে যার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হয়, এটা তোমরা পড়েছিলে এম এল স্কয়ার বাই 12। ওই এম এল স্কয়ার বাই 12 এর জায়গায় জাস্ট এখানে ডি স্কয়ার বাই 12, কারণ এখানে আমরা যে রোটেশন যেটা হচ্ছে সেটা মূলত তুমি অ্যাক্সিসটা যদি খেয়াল করো ওই যে ফিগারটা, তাহলে এখানে রোটেশনটা হচ্ছে মূলত এই পয়েন্টের সাপেক্ষে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। তাহলে আমাদের এখন নিতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া এর রেসপেক্টে, সেটা হলো এম ডি স্কয়ার বাই 12। সেই কাজটা এখানে করা হয়েছে। আই ইকুয়ালস টু এম কে স্কয়ার, কে হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ, এম হচ্ছে ওই বিমের টোটাল মাস, আর এই ডিটা বললামই, এটা থিকনেস যেটা। তাহলে এভাবে যদি আমরা নিই তাহলে তার জন্য আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে আমরা ক্যালকুলেট করে কে স্কয়ার ইকুয়ালস টু পাই হলো ডি স্কয়ার বাই 12। এই ডি স্কয়ার বাই 12 টা যদি তুমি বসাও, আমাদের যে ওয়াই এ কে স্কয়ার ছিল উপরে, তুমি একটু খেয়াল করো, টাই ইকুয়ালস টু ওয়াই এ কে স্কয়ার বাই রো ছিল, সেই জায়গাতে আমরা ভ্যালুগুলো বসাবো। সর্বপ্রথমে এর ভ্যালু হচ্ছে বি টাইমস ডি, বি টাইমস ডি যদি হয়, এবং এখানে কে স্কয়ারের ভ্যালু হচ্ছে ডি স্কয়ার বাই 12, তাহলে এখানে একটা ভুল হলো, এটা হচ্ছে আমাদের ডি কিউব হবে এটা, হ্যাঁ ওয়াই বি ডি কিউব ডিভাইড বাই 12 রো। ঠিক আছে, এবার ওয়াই বি ডি কিউব ডিভাইড বাই 12 রো, কারণ এখানে এর জন্য তুমি এখানে একটা ডি পাবে, আর এখানে কে কে স্কয়ারের জায়গাতে আমাদের আর একটা ডি আছে, তাহলে এখানে ডি স্কয়ার এবং ডি মিলে ডি কিউব হলো ডিভাইড বাই 12 রো। তাই এই হচ্ছে আমাদের যেটা একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশনাল একটা বিমের জন্য বা একটা বারের জন্য যে মোমেন্ট অফ মানে বেন্ডিং মোমেন্ট যেটা তুমি পাবে সেটার ভ্যালু হচ্ছে এটা। আর এটা যদি এরকম রেক্টেঙ্গুলার শেপ না হয়ে যদি একটা ক্রস সেকশনাল সার্কুলার শেপ যদি হতো, ক্রস সেকশন যদি এটা সার্কুলার হতো, তাহলে ঠিক এরকম একটা ঘটনা হতো যে তার মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইকুয়ালস টু এম কে স্কয়ার ইকুয়ালস টু এম আর স্কয়ার বাই 4। কেন এখানে এটা এম আর স্কয়ার বাই 4, সরি এখানে একটা ভুল আছে নাকি, না হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে এম আর স্কয়ার বাই 4। তাহলে এখানে এই এম আর স্কয়ার বাই 4 যদি হয় তাহলে তুমি এই ভ্যালু কে স্কয়ারের ভ্যালুটা তুমি এখানে বসাতে পারবে আর স্কয়ার বাই 4, মানে এখান থেকে ক্যালকুলেট করে, এবং তুমি এটা যদি আগের মতোই ওয়াই এ কে স্কয়ার বাই রো এর ভ্যালুটা যদি তুমি বসাও, তাহলে এখানে এর জায়গাতে হলো পাই আর স্কয়ার, ওই আর স্কয়ার এখানকার কে স্কয়ার আর স্কয়ার মিলে আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 রো। তো যাক আর কি, এইটুকু আমরা গত ক্লাসে এটা দেখানো হয়নি তোমাদের, মানে দুইটা কেসের বিষয়টা এটা তোমরা এখন দেখে নিলে এটা একটু পড়বে। তাহলে এরকম ভাবে আমরা মোমেন্ট মানে বেন্ডিং মোমেন্ট আমরা এটা দুইটা ক্রস সেকশনের জন্য করতে পারি, একটা হচ্ছে সার্কুলার আর একটা রেক্টেঙ্গুলার। আর যদি কিউ মানে তোমার স্কোয়ার যদি হয় তাহলে বি আর ডি তে একই জিনিস, সেটার জন্য আরেকটা বিডি একই হয়ে গেলে, আর এটা এখানে ডি কিউব তখন হয়ে যাবে, সেটা তো কমন একটা ব্যাপার। তারপর আমরা বলেছিলাম যে ক্যান্টিলিভার, ক্যান্টিলিভারের জন্য ক্যান্টিলিভারটা আসলে কি, ক্যান্টিলিভার হচ্ছে আমাদের একটা মানে বিমে একটা বিম, কিন্তু এখানে আমাদের একটা রেস্ট্রিকশন থাকবে যে এটার একটা এন্ড মানে তোমার ইয়ে থাকবে, ফিক্সড থাকবে, আর একটা এন্ড ফ্রি থাকবে, একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড ফ্রি। তো এই ফ্রি এন্ডে আমরা কোনো একটা ওয়েট ঝোলাতে পারবো, আর ফিক্সড এন্ডে এটা একটা সাপোর্টের সাথে আটকে থাকবে। এবং এটা এরকম যদি একটা বিম আমরা কনসিডার করতে পারি সেটা হলো আমাদের একটা ক্যান্টিলিভার হিসাবে আমরা ধরতে পারবো। এবং সেই ক্যান্টিলিভার আমরা অনেক জায়গায় ব্যবহার করি। ক্যান্টিলিভার এটা আবার আছে, আর একটা বিষয় হলো নমস্কার, কিছু বলছো? আচ্ছা, তো ক্যান্টিলিভার অনেক রকম হতে পারে, সিঙ্গেল বা ডাবল। সিঙ্গেল ক্যান্টিলিভার এখানে ছবিটা দেখানো হয়েছে, মানে একটা এন্ড এখানে ফ্রি আর একটা এন্ড মানে এখানে একটা এন্ড ফ্রি আর একটা এন্ড ফিক্সড। অনিম, অনিম কিছু বলছো? 217 সম্ভবত কিছু না, মিট করে দিলাম আমি। আচ্ছা যাক, তাহলে এখানে সিঙ্গেল ক্যান্টিলিভার হলে পরে ফিগারটা এরকম, আর ডাবল ক্যান্টিলিভার হলে পরে দুইটা এন্ডই তখন আবার ফিক্স থাকবে এবং মাঝেরটা তখন মুক্ত থাকবে, সেটাকে আবার ডাবল ক্যান্টিলিভার বলা হয়।
আমরা যদি একটা ক্যান্টিলিভারের ছবি যদি দেখি, মানে প্র্যাকটিক্যাল ছবি যদি দেখতে চাও, সেটা হলো, আমরা একটা স্ক্রিন শেয়ার করি। এই যে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ, আমরা অনেক রকমের ব্রিজ এখানে দেখতে পাচ্ছি, ফোর্থ ব্রিজ, এরকম ধরনের যে ব্রিজ গুলো আছে, এগুলো এগুলো কিন্তু এক একটা ক্যান্টিলিভার, ডাবল ক্যান্টিলিভার হিসেবে ধরা হবে, কারণ এখানে দুইটা এন্ডে যেরকম মুক্ত বদ্ধ অবস্থায় আছে, এটাও মনে করো একটা ফিক্সড এন্ড, এটা একটা ফিক্সড এন্ড, এবং এর মাঝে যেখানে কোনো সাপোর্ট নাই, এটা একটা ফ্রি এন্ড। তাহলে এখানে ডাবল ক্যান্টিলিভার এই জায়গাতে আছে। তাহলে এরকম ভাবে প্রত্যেকটা ব্রিজই আমরা একটা ক্যান্টিলিভার হিসাবে ধরতে পারি। তারপরে আরো এক্সাম্পল যদি দেখি, তোমার এরকম ধরনের যে স্থাপনা যেগুলো আছে, এটাতেও দেখো একটা এন্ড, একটা অংশ এখানে ফিক্সড থাকে, এবং আর বাকি অংশটা সাপোর্ট ছাড়া এরকম ভাবে ওর উপরে মানে সাপোর্টে থাকছে আর কি, একটা এন্ডের সাপোর্টে এখানে থাকছে। তাহলে এটাও একটা ক্যান্টিলিভার হিসেবে ধরা হবে। এবং যেহেতু দেখা যাচ্ছে মাঝ বরাবর এই জায়গাতে মূলত সাপোর্টটা আছে, তাহলে এটা আমাদের ফিক্সড এন্ড, আর এটা একটা ফ্রি এন্ড, এই পাশে আর একটা ফ্রি এন্ড, তার মানে এটাও একটা ডাবল ক্যান্টিলিভার। এই ক্যান্টিলিভারের মাঝে এটা ফিক্সড এন্ড, এবং দুই সাইডে এটার ফ্রি এন্ড থাকবে। এগুলো হচ্ছে আমার মূলত ক্যান্টিলিভার, এবং সেই ক্যান্টিলিভার কতখানি বেন্ড করবে সেই বেন্ডের ইকুয়েশন আমরা ক্যালকুলেট করছিলাম। সেই বেন্ডের ইকুয়েশন ক্যালকুলেট করার জন্য আমরা সর্বপ্রথমে যেটা করেছি, এটা দুইটা কন্ডিশন হয়। একটা কন্ডিশন হলো যে বিমের যে নিজস্ব ওয়েট, এটা নেগলিজিবল ধরা যেতে পারে, আবার এটা নেগলিজিবল না ধরেও করা যেতে পারে। আমাদের দুটো কন্ডিশন হয়। আমরা প্রথম যে কন্ডিশনটা গত ক্লাসে পড়েছি, সেখানে আমরা বিমের ওয়েটকে নেগলিজিবল ধরে এটা ক্যালকুলেট করেছিলাম। এখানে দেখো আমাদের যে ডিপ্রেশন, মানে এই একটা ক্যান্টিলিভারে কতখানি ডিপ্রেস করবে, কতখানি এটা বেঁকে যাবে বা বেন্ড হবে, তার যে পরিমাণটা এটা ক্যালকুলেট করেছিলাম। এবং এখানে বিমের ওয়েট সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, যা কিছু বলেছিলাম এটা ডাব্লিউ ওয়েটের একটা ওয়েটকে যদি এখানে ঝোলানো হয়, তাহলে এটা এর জন্য এই ডেল্টা পরিমাণ ডিপ্রেশন হয়, এবং সেই ডেল্টা ডিপ্রেশনের জন্য একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম। সেই ইকুয়েশনটা ছিল ডেল্টা ইকুয়ালস টু, একদম সব লাস্টে, হ্যাঁ, ডেল্টা ইকুয়ালস টু ওয়াই, সরি, ডাব্লিউ এল কিউব ডিভাইড বাই 3 YA K²। এই হচ্ছে আমাদের একটা ক্যান্টিলিভারের জন্য ডিপ্রেশনের ইকুয়েশন, যেটা আমরা গত ক্লাসে ডিরাইভ করেছি, এবং যেটা কিনা মানে যখন ওই বিমের বা ক্যান্টিলিভারের নিজস্ব ওয়েট নেগলিজিবল, তখন এটা। এখন এটার আবার দুইটা কন্ডিশন হতে পারে, যেহেতু এটা এরিয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া, তাহলে এর জন্য আমরা দুইটা ইকুয়েশন, আমরা দুইটা কেস আমরা কনসিডার করতে পারি। একটা হচ্ছে এর এরিয়াটা যদি হয় রেক্টেঙ্গুলার, তাহলে আমরা আগের মতোই এখানে a ইকুয়ালস টু বিডি এবং k² ইকুয়ালস টু d²/12 এটা বসাতে পারি। এবং এটা যদি আবারও আগের মতো যদি সার্কুলার যদি ক্রস সেকশন হয়, তাহলে এরিয়া বসাতে পারি πr², এবং কে বসাতে পারি r²/4। এবং এটা করার পরে তুমি এখানে ডিপ্রেশনে আরো দুইটা ইকুয়েশন পাবে, এবং এই হচ্ছে আমাদের দুইটা স্পেশাল কন্ডিশনের জন্য আমরা এই পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম। এখন আমাদের এই ক্যান্টিলিভারের জন্যই আর একটা ইকুয়েশন আমাদের ডিরাইভ করা বাকি আছে, যেটা কিনা এর বিমের ওয়েটটা যদি নেগলিজিবল না হয়, বিমের ওয়েট আমাদের এবার কনসিডার করতে হবে। তাহলে এই ডিপ্রেশনের ইকুয়েশনটা কেমন দাঁড়ায়, এটা আমাদের আজকের প্রথম টপিক। কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? সম্ভবত নাই। তাহলে আমরা এটা স্টপ শেয়ার করি এবং বোর্ডে চলে যাই। তোমাদের আজকের ক্লাসটা এটা আমরা শেষ করব। এটা যতক্ষণ সময় লাগে এটা নিয়ে কোনো অবজেকশন আজকে করা যাবে না। তোমাদের যদি প্রয়োজন হয় মাঝে আমরা একটু বিরতি দিতে পারি 5 মিনিটের, কিন্তু আজকের ক্লাসটা মানে সম্পূর্ণটা শেষ করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সেই ক্যান্টিলিভারের একটা ফিক্সড এন্ড, যার উপরে সাপোর্টটা মানে সাপোর্টের ক্যান্টিলিভারটা থাকছে। এটা তার নর্মাল পজিশন। আমরা যদি এখানে কোনো একটা ওয়েট চাপানো হয় এর উপরে, তাহলে এটা ঠিক এইভাবে, সরি এত বেশি বেন্ড করব না, আমরা আর একটু কম করব, এরকম ভাবে বেন্ড হবে। তার মানে হলো এইটুকু যে বেন্ড হচ্ছে, এটা হচ্ছে তার মূলত ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা, যতখানি এখানে একটা বেন্ড হয়ে গেল।
এবং তার উপরে যে ওয়েটটা ঝুলানো হয়েছে সেই ওয়েটটা মূলত আমরা এখানে ঝুলিয়েছি, যেটার ওয়েটের ভ্যালু হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। এবং সেই বিমের একটা ওয়েট আছে, বিম যেটা আছে সম্পূর্ণ বিম, এই সম্পূর্ণ বিমের ওয়েট মনে করো W1, ক্যাপিটাল W1, এটা হচ্ছে সম্পূর্ণ বিমের ওয়েট। এখন বিমের যে দৈর্ঘ্য, এটা আমরা আগের মতোই ধরবো, আগে যেটা ধরেছিলাম, যেটা হচ্ছে এল লেন্থের একটা বিম। তাহলে ক্যাপিটাল W1 এটা হচ্ছে টোটাল লেন্থের জন্য ওই ইয়াটা মানে ওয়েট আর কি। তাহলে এটার ইউনিট লেন্থের যে ওয়েট, সেটাকে যদি আমরা যদি স্মল ডাব্লিউ ধরি, স্মল ডাব্লিউ আমরা এরকম বাকি দিচ্ছি, যেটা কিনা স্মল ডাব্লিউ বলছি, এটা হচ্ছে ক্যাপিটাল W1 ডিভাইডেড বাই এল। বুঝছো? আমরা যেরকম ভাবে ডাব্লিউ মাথাটা বাকি দিচ্ছি সেটা স্মল ডাব্লিউ, এবং এটা হচ্ছে মূলত মানে ইউনিট লেন্থে যতখানি এর ওয়েট হয় বিমের, সেটা হচ্ছে ক্যাপিটাল W1 বাই এল। এখন আমরা আগের মতোই আমরা এটা বিমের যে কোনো একটা দৈর্ঘ্য এক্স দূরত্বে আমরা এটা ক্যালকুলেশনটা মূলত প্রথমে শুরু করব। এখান থেকে যদি এক্স দূরত্বে ধরি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব হবে আমাদের এল মাইনাস এক্স, আগের মতোই। এখন আমরা যে ক্যাপিটাল মানে যে ওয়েটটা ঝুলেছিলাম ক্যাপিটাল ডাব্লিউ, সেই ওয়েটের জন্য আমরা এই এক্স দূরে আমাদের যে বেন্ডিং মোমেন্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে কতখানি হবে তোমরা বলো? এক্স দূরে মানে দূরত্ব গুণিত বল, তাহলে ডাব্লিউ টাইমস এল মাইনাস এক্স, এটা হচ্ছে মূলত ডাব্লিউ ওয়েটের জন্য এই এক্স দূরে আমাদের বেন্ডিং মোমেন্ট। আর একটা মোমেন্ট আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের এই বিমের ওয়েটটা যেহেতু আমাদের এখানে নেগলিজিবল না, এটা আমাদের এখানে কনসিডার করতে হবে। তাহলে এইটুকুর জন্য মানে আমাদের এখানে এইটুকুর ওয়েটের জন্য একটা বেন্ডিং মোমেন্ট তুমি আবার এখানে পাবে। মানে কি, তোমার এই যে এল মাইনাস এক্স যতখানি দূরত্ব, এই দূরত্বের যে ভর, ওই পরিমাণ ভরের জন্য তুমি আর একটা বেন্ডিং মোমেন্ট পাবে। কেন? কারণ হলো যে ওই ভরের জন্য তুমি ওয়েট আছে, সেই ওয়েটও এখানে একটা ফোর্স হিসাবে কাজ করবে, এবং সেই বেন্ডিং মোমেন্ট এটা কাজ করবে হলো মূলত এটা যতখানি দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের হাফ দূরে এটা কাজ করবে। তাহলে আমাদের এখানে ওয়েটের পরিমাণ যতখানি হবে সেটা হচ্ছে এই ডাব্লিউ, স্মল ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স ইন্টু এল মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের পরবর্তী মানে শুধু বিমের ওয়েটের জন্য যে পরিমাণ বেন্ডিং মোমেন্ট আমরা পাচ্ছি। বুঝছো? এইটুকু ক্লিয়ার কিনা? জি এটুকু স্যার। স্যার আর আপনি একটু বলছিলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আরেকবার বলছি। দেখো, এই যে এটা তো আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই ডাব্লিউ ওয়েট ঝুলানো হলে পরে এটা এল মাইনাস এক্স দূরে যে পরিমাণ বেন্ডিং মোমেন্ট হয় সেটা হচ্ছে ডাব্লিউ টাইমস এল মাইনাস এক্স, বল গুণিত দূরত্ব। তারপরে আবার এখানে হলো যে ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স, এই পরিমাণ ভর, সরি, ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স এই পরিমাণ, হ্যাঁ ঠিক আছে, এই পরিমাণ ওজন, এই পরিমাণ ওজনের জন্য আমরা আর একটা বেন্ডিং মোমেন্ট পাবো। এবং সেই বেন্ডিং মোমেন্ট কি করে পাবো? যে ওজন গুণিত দূরত্ব। এখন দূরত্বটা কতখানি? সেই দূরত্বটা হলো আমাদের এটা কতখানি দূরের মানে ইয়েটা ভরটা আমরা ধরছি, সেটা হচ্ছে এল মাইনাস এক্স দূরত্বের ভর আমরা কনসিডার করছি। সে এল মাইনাস এক্স দূরত্বের গড় কতখানি হয় সেটা হচ্ছে এল মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এই যে এই দূরত্বে আমরা এই বেন্ডিং মোমেন্টটা মূলত তোমার অ্যাপ্লাইড হবে আর কি। তাহলে এটা একটা বেন্ডিং মোমেন্ট যেটা আমরা বাইরে থেকে ভর ঝুলিয়েছি ডাব্লিউ পরিমাণ, তার জন্য এটা একটা বেন্ডিং মোমেন্ট যেটা কিনা ওই বিমের নিজস্ব ভরের জন্য আমরা যেটা পাই। তাহলে এই দুটো যোগ করলে টোটাল বেন্ডিং মোমেন্ট হবে যেটা তাকে বেন্ড করতে যাচ্ছে। এখন এইটুকু যে পরিমাণ বেন্ড হচ্ছে মানে করতে যাচ্ছে যেটা, এটাকে আমাদের নিউট্রাল করবে হলো এই বিমের নিজস্ব যে আমাদের একটা রিস্টোরিং কাপল আছে সেটা, যেটা কিনা আমরা যেটা জানি যে ওয়াই এ কে স্কোয়ার বাই রো, তাই না? আমরা এটা আগে এটাকে প্রমাণ করেছি, ওয়াই এ কে স্কোয়ার ডিভাইডেড বাই রো, যেখানে আমাদের রোটা হচ্ছে মূলত এর রেডিয়াস অফ কার্ভেচার, এ হচ্ছে ওই বিমের ক্রস সেকশনাল এরিয়া, ওয়াই হচ্ছে যে ম্যাটেরিয়ালে তৈরি সেই ম্যাটেরিয়ালের ইয়ংস মডুলাস। এটা তোমরা পড়েছো, এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছো? আমাদের বোর্ডটা একটু বড় হলে ভালো হতো। যাক, এইটুকু ক্লিয়ার হলে আমি একটু মুছে দিই ফিগারটা। আচ্ছা, যেহেতু কেউ রেসপন্স করছে না, রেসপন্স করতে হবে কিন্তু, হ্যাঁ, তাছাড়া কিন্তু আমি বুঝবো না।
যাক, তাহলে এখন আমরা যে কাজটা আগে করেছিলাম ঠিক একই রকম ভাবে আমরা এটার প্রথমে এটা ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন করব টাইমের রেসপেক্টে। তাহলে আমরা যেটা পাই, ও আচ্ছা, আর একটা কাজ আমাদের করা বাকি, সেটা হলো যে রো, এই রো কে আমরা চেঞ্জ করতে পারি, যেটা রেডিয়াস অফ কার্ভেচার। এটা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা বলেছিলাম যে রেডিয়াস অফ কার্ভেচার যদি হয় রো, তাহলে রো ইকুয়ালস টু আমরা লিখতে পারি হলো 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার, পাওয়ার হবে 3/2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার। এটা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা যে কোনো একটা কার্ভড একটা রেডিয়ার জন্য, কার্ভেচারের জন্য আমরা যেটা, সরি, ডি ওয়াই বাই ডি এক্স, হ্যাঁ, একটা কার্ভড একটা কোনো কিছুর জন্য যে রেডিয়াস আমরা যদি বের করতে চাই, তাহলে একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে আমরা এভাবে বের করতে পারি। এবং সেই কার্ভেচারটা যদি খুব বেশি না হয়, ডিপ্রেশনটা যদি খুব বেশি না হয়, তাহলে আমরা এখানে ডিওয়াই বা ডিএক্স এটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি কম্পেয়ার টু 1, মানে এটা আমরা জিরোর কাছাকাছি ধরতে পারি আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো সেটা আমরা জানি যে 1/ρ এটা সমান হলো ডিওয়াই, মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটা আমরা জানি, তাই না? এটা আগেও বলেছিলাম যে এটা যদি আমাদের নেগলিজিবল হয় তাহলে এইটুকু ভ্যালু হচ্ছে প্রায় জিরোর সমান, তার মানে হলো 1 প্লাস 0 সমান হচ্ছে 1। আর তাহলে 1 ডিভাইড বাই ডি স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু রো। তাহলে রো কে 1 এর নিচে পাঠিয়ে দাও, 1/ρ ইকুয়ালস টু এটা। তো এই জিনিসটা আমরা ব্যবহার করব। এখন আমরা এই জিনিসটা, এই রো এর জায়গায় 1/ρ এখানে যেহেতু আছে, এটাকে আমরা ব্যবহার করে যদি ইকুয়েশনটা রিরাইট করি, তাহলে যেটা আমরা পাবো সেটা হলো ওয়াই এ কে স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার ইকুয়ালস টু w টাইমস l মাইনাস এক্স প্লাস w স্মল w প্লাস টাইমস l মাইনাস এক্স ইন্টু l মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এটা আমরা লিখতে পারি। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে l মাইনাস এক্স যেহেতু এখানে আমাদের স্কোয়ার পড়ছে, আমরা এটাকে একবারেই ফর্মুলা ফেলে দিতে পারি, বা a প্লাস বি হোল বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যেটা। তাহলে স্মল w ইন্টু l স্কোয়ার মাইনাস 2 lx মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন আমাদের এটাকে ইন্টিগ্রেট করা সহজ হবে। তো আমরা ইন্টিগ্রেশন যদি করি, আমাদের সবপ্রথমে এক্স এর রেসপেক্টে যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সবপ্রথমে এখান থেকে যেহেতু ডাবল, মানে সেকেন্ড টাইম এখানে ইন্টিগ্রেশন ছিল, ডিফারেন্সিয়েট ছিল, এটা একবার হয়ে যাবে, একটা কমে যাবে আর কি। তাহলে আমরা যেটা পাবো ওয়াই এ কে স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার এক্স, তারপরে মাইনাস 2 l এক্স স্কোয়ার বাই 2, 2টা কেটে দেওয়া যায় একবারেই। আচ্ছা, আমি একবারে কেটে দিলাম, তাই না? 2 নিচে কেটে যাচ্ছে এটা। তারপরে মাইনাস, ও আচ্ছা, এখানে তো প্লাস এটা, তাহলে এটা এক্স কিউব ডিভাইডেড বাই 3। আর একটা যেহেতু এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাহলে একটা কনস্ট্যান্ট c1। দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা? ঠিক আছে। একটা ভুল আছে, সেটা হলো যে 2, এই 2টা আমরা এটাকে আমরা বাইরে নিয়ে নিই। আমরা যেহেতু এইটুকু ইন্টিগ্রেশন করেছি, এটা এইটুকুর মধ্যে হলো, আর এই 2টা যেহেতু আমাদের বাইরে, এটাকে আমরা বাইরে নিয়ে নিয়েছি। যাক, তাহলে আমাদের এই পর্যন্ত এখন ঠিক আছে। এখন আমাদের যে কাজ সেটা হলো যে এই স্লোপের ইকুয়েশনটা বের করা, এবং স্লোপের ইকুয়েশন বের করার জন্য আমরা যেটা করি, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এই c1 এটা একটা কনস্ট্যান্ট, এর ভ্যালু কত এটা আমাদের বের করতে হবে। c1 যেহেতু একটা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা আমরা পাই হলো মূলত ইনিশিয়াল কন্ডিশন থেকে, এবং সেই ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে মূলত আমাদের যে পজিশনে আমাদের এখানে ভ্যারিয়েবল যেহেতু এক্স, তাহলে হোয়েন এক্স ইকুয়ালস টু 0, ওই সময় আমাদের ওয়াই ইকুয়ালস টু কেমন হবে, এক্স যদি 0 হয়, যখন এক্স 0 তখন ওয়াইও 0, তার মানে ওয়াই যদি 0 হয়, তাহলে আমাদের ডিওয়াই বাই ডিওয়াই বাই ডিএক্স, মানে ডিওয়াই বাই ডিএক্স এটা ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, এখানে সবই এক্স আছে এই প্রত্যেকটা টার্মে, তাহলে এটুকু পুরোটাই 0 হচ্ছে। এখানেও আমাদের প্রত্যেকটা টার্মে এক্স আছে, এটাও 0 হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স আছে, এটাও 0 হচ্ছে। তার মানে হলো আমরা যেটা পাবো যে c1 এটা ইকুয়ালস টু 0।
তাহলে C1 যদি 0 হয় তাহলে আমরা এর পরের ইকুয়েশনে একই জিনিস লিখবো এবং C1টাকে আমরা 0 বসিয়ে দেবো। এবং এখানে আমরা একই সাথে আরেকটা কাজ করব, যেহেতু আমরা স্লোপের ইকুয়েশন বের করছি, এই স্লোপের ইকুয়েশন বের করার জন্য আমরা যে কাজটা করব এরপরে, এখানে কিন্তু আমরা একটা লাইন জাম্প করছি, বোর্ড ছোট বলে আমরা একটা লাইন জাম্প করছি, সেটা কিনা x ইকুয়ালস টু l আমরা এখানে বসিয়ে দিব। দেখো আমাদের এখানে কাজ হলো সব প্রথমে এটা যদি 0 হয় তাহলে সব প্রথমে C1 0 হলে এই ইকুয়েশন হুবহু এখানে বসবে, এবং তারপরে লাইন আমরা বলবো যেহেতু আমরা স্লোপের ইকুয়েশন বের করছি, আমরা x ইকুয়ালস টু l টা যদি এখানে বসাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে y a k স্কয়ার dy বাই dx। এটা আগের মতোই আমাদের ইকুয়েশন, আমরা এখন যেটা সলভ করছি সেটা আগের ক্লাসে যেটা করেছিলাম একদম একই রকমই। l স্কয়ার মাইনাস l স্কয়ার বাই 2 প্লাস w স্মল w আর কি ডিভাইড বাই 2 ইন্টু এখানে হবে l কিউব মাইনাস l কিউব প্লাস l কিউব বাই 3। দেখো ঠিক আছে নাকি? ঠিক আছে, আচ্ছা। জি স্যার, ঠিক আছে। এখন এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আরেকটু তুমি সিম্পলিফাই করতে পারো, w ইন্টু l স্কোয়ার বাই 2। আমরা একবার এটাকে লিখি যে w l স্কোয়ার বাই 2 প্লাস এখানে l কিউব কেটে যায়, শুধু একটা l কিউব থাকছে, তার মানে হলো w মানে স্মল w আর কি, স্মল w l কিউব ডিভাইড বাই 3 আর 2 6 এটা। তাহলে y a k স্কোয়ার ইকুয়ালস টু এটা, তাহলে এটার সাথে আমরা যদি মাল্টিপ্লাই করি 1 ডিভাইড বাই y a k স্কোয়ার, তাহলে বামে আমরা পাচ্ছি হলো dy বাই dx। এই dy বাই dx টাই হলো আমাদের মূলত স্লোপ, তাই না, যেটা আমরা জানি। তো স্লোপের ইকুয়েশন হলো মূলত এটা। তো এইটুকু আমরা একটা কন্ডিশন আমরা ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন করে আমরা এটা পেলাম। আমরা আবার সেকেন্ড টাইম ইন্টিগ্রেশন করব। আমরা ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন করে যেটা পেয়েছি এটাকে আমরা যদি আবার সেকেন্ড টাইম ইন্টিগ্রেট করি তাহলে যে জিনিসটা পাবো আমরা এরপরে যাই। তাহলে এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। মুছে দিলাম তাহলে এটা। তাহলে যেটাকে যদি আমরা মুছে দিই, এখন আমরা সেকেন্ড টাইম এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এখানে পাবো y a k স্কোয়ার, আর একে ইন্টিগ্রেট করলে পরে এটা শুধু y থাকছে, স্মল y। আবারও বলছি এই y আর এই y একই না, এটা কিনা আমাদের ইয়ংস মডুলাস ক্যাপিটাল Y, আর এটা স্মল y যেটা কিনা আমাদের এখানে ডিপ্রেশন বোঝাবে। যতখানি ডিপ্রেশন মানে কিন্তু আবার যে এটা না, মানে এটাকে ডিপ্রেশন বলে, মানে বাংলায় কি জানি আরেকটা বলে, ওই ডিপ্রেশন না আর কি, মন খারাপ না। আচ্ছা যাক, এটা মানে হলো কতখানি এটা বেঁকে গেল, নিচে নামলো, ডিপ্রেসড হলো এই জিনিসটা। যাক, তাহলে এখানে তারপরে হচ্ছে আমাদের ক্যাপিটাল W ইন্টু l ইন্টু এক্স স্কোয়ার বাই 2, তারপরে মাইনাস এক্স কিউব বাই 3 আর 2 এখানে আবার 6 প্লাস স্মল w ডিভাইড বাই 2 ইন্টু l স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 মাইনাস l x to the power 3 divided by 3 plus x to the power 4 by 12। ঠিক আছে মনে হয়, তাই না? এবং আর একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টের ভ্যালু আগে যেটা C1 ছিল, আমরা আসলে এটাকে ওই ইনিশিয়াল কন্ডিশন বসানোর পরে ইন্টিগ্রেশন করছি, তার মানে হলো এখানে আবার কনস্ট্যান্টের পরে যেটা আমরা পাবো সেটা C2। এই হচ্ছে আমরা এটাকে সেকেন্ড টাইম যেটা ইন্টিগ্রেট করি তাহলে এরকম পাওয়া যাবে। এখন আমাদের কাজ যেটা হবে সেটা হলো এখানে আমাদের এই C2 এর যে ভ্যালু, যেটা কিনা আমাদের একটা কনস্ট্যান্ট, এটা বের করা। আবারও এটা আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করব, যেখানে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে when x equals to 0 then y equals to 0। y equals to 0 কেন? কারণ x যখন 0, একদম 0 পজিশনে আমাদের কোনো ডিপ্রেশন নাই, এটা কোনোভাবে 0 পজিশনে বাকি নেই, কারণ ওটা আমাদের ফিক্সড এন্ড। ফিগারটা খেয়াল করো, তাহলে y হচ্ছে আমাদের 0, এবং সেটা যদি হয় তাহলে সবগুলো এখানে ভ্যালু যদি বসানো হয় আমরা পাবো হলো C2 এটা ইকুয়ালস টু 0। C2 ইকুয়ালস টু 0। তো C2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা ওই একই ইকুয়েশন আগের মতোই, মানে এখানে C2 এর ভ্যালুটা 0 বসিয়ে দেবো। তাহলে আমরা এর পরের লাইনে যেটা লিখতাম এটাকে মুছে দিয়ে আমরা আগের লাইন করে দিচ্ছি
মানে হলে পরের লাইনে আমরা জাস্ট এই C2টাকে মুছে দিব, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। আবারও বলছি, আমরা এত মানে লাইন জাম্প করছি যে শুধুমাত্র আমাদের জায়গার অসুবিধার জন্য। তো এই হচ্ছে আমাদের মূলত। স্যার এই সমীকরণটা আরেকবার ইন্টিগ্রেট করা হলো কেন? আরেকবার ইন্টিগ্রেট করার কারণ হলো আমরা এখানে যেটা dy/dx ছিল আমরা এটাকে ফ্রি করে y করতে চাই। আমাদের ইকুয়েশনটা ডিরাইভ করছি হলো ডিপ্রেশনের ইকুয়েশন, মানে কতখানি এটা বেঁকে গেল সেটার ভ্যালুটা আমরা বের করতে চাই। তোমাদের এখানে ফিগারটা যেটা বললাম না, এটা বেঁকে এরকম হলো, এই ডেল্টাটা কতখানি, ডেল্টা ইকুয়ালস টু হোয়াট, এটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। তো আমরা ক্যালকুলেট ওটা যদি করতে চাই তাহলে আমরা এইভাবে তো করতে পারছি না, তাই না? এটাকে আমাদের ফ্রি করতে হবে, dy/dx ছিল y করতে হবে, সেই কারণে আমরা আরেকবার সেকেন্ড টাইম ইন্টিগ্রেট করলাম। আচ্ছা যাক, তো তাহলে আমরা এখন, হ্যাঁ ছবি যখন আঁকা হলো আমি, ঠিক আছে, তাহলে আমাদের সম্পূর্ণ বিমের দৈর্ঘ্য হচ্ছে এটা, যেটা কিনা এল দৈর্ঘ্য। তো এক্স এর ভ্যালু যখন এল, ওই সময়তে আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে ডেল্টা। খেয়াল করো, আমাদের এক্স এর ভ্যালু এটা যদি এল হয়, মানে এই পজিশনে যদি হয়, তাহলে আমাদের যেটুকু ওয়াই, এই ওয়াইটাই হলো মূলত আমাদের ডেল্টা। এই বরাবর যতখানি যাচ্ছে সেটা কিনা আমাদের ওয়াই, যেটা কিনা আমাদের ডেল্টা। তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু এল, ওয়াই ইকুয়ালস টু ডেল্টা, এটা যদি হয় তাহলে আমরা আমরা ইকুয়েশনটা যেটা লিখতে পারবো, ওয়াই এ কে স্কোয়ার ডেল্টা, এটা ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল কিউব ডিভাইডেড বাই 2 মাইনাস এল কিউব বাই 6 প্লাস স্মল ডাব্লিউ ডিভাইডেড বাই 2 ইন্টু এল টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস এল টু দি পাওয়ার 4 বাই 3 প্লাস এল টু দি পাওয়ার 4 বাই 12। এটাকে যোগ করো, কত হয়? আমরা বামেরটা যোগ করলে তো এটা আগের মতোই, ডাব্লিউ ইন্টু কত পাবো, হাফ থেকে 1/6 যদি বাদ দাও তাহলে 1/3 টাইমস সেটা যেটা আগেও পেয়েছিলাম আমরা। তাহলে এখানে পাবো হলো 1/3, মানে আমরা একবারে যদি লিখি তাহলে এটা ডাব্লিউ এল কিউব ডিভাইড বাই 3, এইটুকু অংশকে যোগ বিয়োগ করে আমরা এটা পাবো, প্লাস পরেরটা স্মল ডাব্লিউ বাই, আচ্ছা এল কিউব আছে একটা, এল কিউব ডিভাইড বাই, এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে এটা হয় 1/4, মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে এটা হচ্ছে 1/4 ইন্টু এল টু দি পাওয়ার 4, এবং ওই 4 এর সাথে গুণ হয় এটা হলো 8। এটা তোমরা কি করবে? তো আমরা যে ইকুয়েশনটা পেলাম, তাহলে y a k স্কোয়ার ডেল্টা ইকুয়ালস টু ডাব্লিউ এল কিউব বাই 3 প্লাস ডাব্লিউ এল টু দি পাওয়ার 4 বাই 8, এটা আমরা পেলাম। এখন আমাদের এই যে স্মল ডাব্লিউ যেটা আমরা বলেছিলাম, যেটা কিনা একটা ওই বিমটার ইউনিট লেন্থের ওয়েট হচ্ছে মূলত স্মল ডাব্লিউ, এটাকে আমরা বিমের টোটাল ওয়েটের সাথে রিলেট করতে চাই। কঠিন মনে হচ্ছে? এই পর্যন্ত কঠিন মনে হচ্ছে কি? একদম সহজ, তাই না? কঠিন মনে হচ্ছে না বলছে যেহেতু, একদমই সহজ। হ্যাঁ আসলেই একদমই সহজ, এই শুধু সিম্পল ক্যালকুলেশন, এগুলো নিয়ে আসলে কঠিনের কিছু নাই। তাহলে আমরা যেটা করছিলাম, হ্যাঁ ডাব্লিউ, তাহলে আমরা ডাব্লিউর জন্য একটা রিলেশন বলেছিলাম, W1, এই W1টা হচ্ছে মূলত, কালি শেষ নাকি? আচ্ছা W1 এটা হচ্ছে স্মল ডাব্লিউ টাইমস এল, মানে ইউনিট লেন্থে যে পরিমাণ ওয়েট হয়, মানে ইউনিট লেন্থের যে ওয়েট, তাকে তুমি যদি টোটাল লেন্থ দিয়ে গুণ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে বিমের টোটাল ওয়েট। তো বিমের টোটাল লেন্থ হচ্ছে স্মল এল, ইউনিট লেন্থের ওয়েট হচ্ছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ টাইমস এটা সমান হলো আমাদের মূলত এই ক্যাপিটাল ডাব্লিউ, তাই না? এই কাজটা আমরা এরকম ভাবে লিখতে পারি। এখন তাহলে এর সাথে আমরা এই স্মল এল কে আমরা এভাবে রিলেট করতে পারি। যাক, ক্লিয়ার হলো কি? যাক, তাহলে আমরা এখন এই নিচের ইকুয়েশনটা আবারও একটু উপরে লিখি,
ওয়াই এ কে স্কোয়ার ডেল্টা ইকুয়ালস টু ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস স্মল ডাব্লিউ ছিল। আচ্ছা, এটাকে আমরা যেটা বলছিলাম, তাহলে এখানে আমাদের এই স্মল ডাব্লিউ ভ্যালুটা আমরা এখানে বসাই। আমরা স্মল ডাব্লিউ সমান লিখতে পারছি হলো ক্যাপিটাল ডাব্লিউ 1/L। তাহলে এটা যদি এখানে বসানো হয় তাহলে স্মল ডাব্লিউ এখানে ও আছে L4, এটা তো পাওয়ার 4, L⁴ ছিল। তাহলে L⁴ ছিল, তো এখানে যেহেতু একটা L নিচে আছে ওটা কেটে যায়, এখানে হলো WL³ ডিভাইডেড বাই 8। তাহলে এখানে স্মল এল যেটা ছিল এটা চলে যাচ্ছে এবং এখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল W1 যেটা কিনা আমাদের টোটাল বিমের ওয়েট। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, আমরা এখান থেকে W3 কে কমন নিতে পারি। W3 আসলে 3 কেও যদি আমরা কমন নিই, এটা তুমি ইচ্ছা মতো এটা সাজিয়ে নিতে পারো। আর তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি একবারে যদি ডেল্টাটাকে বের করে নিয়ে আসি, তাহলে ডেল্টা ইকুয়ালস টু 1/YAK² টাইমস L3। ও আচ্ছা, এল তো আমরা কমন নেব, আমরা শুধু এখানে ডাব্লিউ রাখতে চাই যেটা কিনা আমরা ওয়েট ঝুলিয়েছি, প্লাস W1 ডিভাইডেড বাই 8 এটা ইন্টু L3 বাই, ও আচ্ছা হ্যাঁ, L3 বাই 3। তাহলে আমরা 3টাকে যদি ফ্রি করে নিই তাহলে এই জিনিসটা এরকম থাকলো। তাহলে আমরা এখন এই যে টোটাল ডিপ্রেশনের যে রেজাল্ট বা ইকুয়েশন যেটা একটা বিমের জন্য, এই ভ্যালুটা হচ্ছে মূলত এরকম হয়। তাহলে ওই বিমের যে টোটাল ওই যেটা পাচ্ছ তুমি, মানে ডিপ্রেশন যেটা পাচ্ছ, সেই ডিপ্রেশন হচ্ছে মূলত এটা, বুঝছো? তাহলে এখানে ওয়েট কতখানি কাজ করছে দেখো, আমরা যে ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা মূলত এই যে ওয়েটটা এখানে বেন্ড করতে চাচ্ছে। তাহলে এখানে বেন্ডটা মূলত এফেক্টিভ হচ্ছে যে ওয়েট আমরা ঝুলাচ্ছি এই ওয়েটটা, প্লাস আমাদের টোটাল যে বিমের ওয়েট, সেই বিমের ওয়েটের 8/3 ভাগ। 8/3 ভাগ হলে যা হয় এইটুকু অংশ মিলে টোটাল ওয়েট হিসাবে মূলত কাজ করছে। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এখন এরপরে আচ্ছা, আমরা আর হ্যাঁ বলো, কিছু বলছিলে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন আমরা এরপরে আরো দুইটা কন্ডিশন করতে পারি এটা থেকে। সেটা হলো যে ওই বিমের ক্রস সেকশন যদি হয় আবারও সার্কুলার তাহলে একরকম হবে, আর যদি সার্কুলার না হয়, যদি তোমার ক্রস রেক্ট্যাঙ্গুলার যদি হয় তাহলে আর এক রকম হবে আর কি। একটু হোল্ড করবে তোমরা। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, তাহলে এটা ক্রস সেকশন যদি সার্কুলার হয় তাহলে আগের মতো যেরকম আমরা দুটো কন্ডিশন করলাম, তাহলে ওই একই নিয়মে আমরা জাস্ট এ এর ভ্যালু এবং কে এর ভ্যালু থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এ এর ভ্যালু কি হবে, এ ইকুয়ালস টু বিডি, আর কে এর ভ্যালু, কে স্কোয়ারের ভ্যালু হলো D² বাই 12, যেটা আমরা একটু আগে দেখলাম। এবং যদি এটা সার্কুলার হয় তাহলে এ ইকুয়ালস টু হবে πr² এবং কে এর ভ্যালু হবে K² ইকুয়ালস টু R²/4। এই ভ্যালু বসে যা হয় আমরা এরকম ভাবে আরো দুটো রিলেশন পাবো, কিন্তু আমাদের বেসিক রিলেশন হলো মূলত এটা। এবং তারপরে স্পেশাল কন্ডিশন যদি কোশ্চেনে বলা থাকে যে তুমি রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের জন্য তুমি ডেল্টার ভ্যালু, ডিপ্রেশনের ভ্যালু বের করো, তাহলে এটা এখানে বসিয়ে দিয়ে যা হয় সেটা ক্যালকুলেট করবে। তো আশা করি এটা ক্লিয়ার। আমরা এর পরের টপিকে চলে যাই। আমাদের এর পরের টপিক হচ্ছে একটা সিলিন্ডারের জন্য টুইস্টিং কাপড়। স্যার এ যদি সার্কেল হয় তাহলে πr² হবে, আর k² সমান কি জন্য লিখছিলেন? K² হলো তোমার যে পাই ও ইয়াটা, এখানে K² হলো R²/4। K² মান হলো R²/4, টুইস্টিং কাপড়। তো টুইস্টিং কাপড়ের জন্য আমরা সবপ্রথমে একটা সিলিন্ডার কনসিডার করব, সিলিন্ড্রিক্যাল একটা ক্রস সেকশন। এইটুকু করলেই আমাদের মোটামুটি হবে। এটা একটা সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশন। আমরা কি করব, আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই উপরে, এটা একটা সিলিন্ডার মনে করো, এই সিলিন্ডারের উপরে এটা ফিক্সড,
আমরা এই নিচের এন্ডটাকে দিয়ে এভাবে একটু ঘোরাতে পারি, একটু একটু মোচড় দিতে পারি। এই মোচড় দেওয়াটাকে বলা হয় টুইস্ট করা। তো এইভাবে যদি আমরা টুইস্ট করি তাহলে সেখানে একটা রিয়াকশন ফোর্স তৈরি হবে, যেটা কিনা এই টুইস্টিংটাকে অপোজ করবে, এটাকে বাধা দিবে, এবং সেটা যেটুকু ঘোরালাম এর সমপরিমাণ রিস্টোরিং কাপল আবার এখানে প্রডিউস করবে, তাই না? তো এই জিনিসটা এখানে ঘটবে। তাহলে আমরা যদি একে ঘোরানোর চেষ্টা করি এরকম ভাবে, যদি একটা মোচড় দিই, তাহলে দেখা যাবে যে এই এন্ডটা ফিক্সড, এটা তো চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। এর উপরে একটা মানে সারফেসের উপরে মনে করে এরকম একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের বরাবর আমরা একটা ফিলামেন্ট ধরতে পারি, কনসিডার করতে পারি। সেই ফিলামেন্টটা ছিল সব প্রথমে এই এ পজিশনে। এই পজিশন থেকে তুমি যদি একে ফোর্স দাও তাহলে এটা একটু সরে যাবে, এবং সরে যে এরকম কোন একটা পজিশনে এটা চলে আসবে, যেটা কিনা আমরা মনে করো ধরলাম বি পজিশন। এই বি পজিশনে এটা চলে আসলো, তাহলে এই পরিমাণ এটা টুইস্ট করেছে আমরা। তাহলে টুইস্টিং অ্যাঙ্গেল কতখানি? টুইস্টিং অ্যাঙ্গেল হলো মূলত এটা আমাদের, এটাকে আমরা ফাই বলি, থিটা আমরা অন্যটা বলবো। এটা হলো আমাদের মূলত ফাই একটা অ্যাঙ্গেল, যেটা কিনা আমাদের আগে যেটা তোমরা পড়েছিলে, তোমার শেয়ার স্ট্রেন পড়েছিল, মনে আছে কি? এটা শেয়ার স্ট্রেন। ঠিক একই রকম ভাবে এটাও আমরা শেয়ার স্ট্রেন হিসাবে কনসিডার করতে পারি। কেন করতে পারি কে বলতে পারবে? কেন আমরা শেয়ার স্ট্রেন হিসাবে এটাকে কনসিডার করতে পারি? আচ্ছা, এখানে আমরা ছবিটা আরেকটু ক্লিয়ার করি। এখানে এটাকে মাঝ বরাবর না আঁকে একটু সাইডে আঁকাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটাকে এই পয়েন্টটা মানে আমাদের এই পয়েন্টটা একটু এই সাইডে নিই, তাহলে আমাদের মূলত ফিলামেন্টটা প্রথমে ছিল এরকম, যখন আমরা এটা ঘুরিয়েছি তখন ফিলামেন্টটা এই পজিশনে চলে এসেছে। তাহলে এটাকে আমরা বলছি তারপরে মূলত আমাদের শেয়ার স্ট্রেন বা শেয়ার স্ট্রেন ফাই, এবং এটার সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, যে অ্যাঙ্গেলটাকে নাম দিলাম থিটা। এই থিটাটার নাম হচ্ছে টুইস্টিং অ্যাঙ্গেল, এটাকে থিটাকে বলো টুইস্টিং অ্যাঙ্গেল। আর এই উপরে যে ফাই ফাই যেটা আমরা বললাম, এটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেন বিকৃতি আর কি। মোচড় বিকৃতি তোমরা পড়েছিলে বাংলায়, তাই না? মোচড় বিকৃতি কি ছিল? এরকম ভাবে যদি একটা ইয়া থাকে, কিউবিক একটা বডি যদি থাকে, তুমি এর উপর যদি একটা ট্যানজেনশিয়াল ফোর্স যদি অ্যাপ্লাই করো, তাহলে এই পয়েন্টটা সরে এখানে চলে আসে, এবং তখন বলো এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের মোচড় বিকৃতি, তাই না? বা শেয়ার স্ট্রেন, এটা তুমি বলো মোচড় বিকৃতি। এরকম ভাবে বলেছিলে কেন? কারণ একক দূরে থাকা দুইটা প্লেন যতখানি সরে যায়, এইটুকু হচ্ছে স্মল এল, আর ক্যাপিটাল এল হচ্ছে আমাদের মূলত দৈর্ঘ্যটা। তাহলে একক দূরে থাকা দুইটা প্লেন যতখানি সরে যায় সেটাকে আমরা বলি মোচড় বিকৃতি বা শেয়ার স্ট্রেন। তাহলে ওইভাবে আমাদের যেটা এটা হয় থিটা, তাই একই কন্ডিশনে আমাদের এটাকে আমরা শেয়ার স্ট্রেন বলতে পারি। এবং এইটুকু যে সিলিন্ডারের যে লেন্থ, এই লেন্থ হচ্ছে মূলত এল, এল লেন্থের একটা সিলিন্ডার। আমরা একে জাস্ট এভাবে একটা মোচড় দিয়েছি, এ বরাবর আমরা মূলত ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সের কারণে এটা এরকম ভাবে ঘুরে গেছে, এবং তারপরে আমরা এই এ থেকে বি পজিশনে এটা এই পয়েন্টটা চলে এসেছে আর কি। সরি। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? আমরা নাম দিতে পারি এটার যে পয়েন্ট, এটার নাম দাও ও, এখানকার যে পয়েন্ট সেটার নাম দাও, মানে সেন্টারটার কি, এটা হচ্ছে ও প্রাইম। আর এটাকে ইয়া করি, এ বি দিয়ে দিই। এটা এ, এটা বি, আর এটা বি প্রাইম। তাহলে এ বিটা ছিল ওই ফিলামেন্টের ইনিশিয়াল মানে পজিশন, এবং তারপরে টুইস্টিং করার পরে এটা এ বি বি প্রাইম পজিশনে চলে গেল, এটা আমাদের ফাইনাল পজিশন। যাক, এইটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আছে কি? না না, সম্ভবত নাই। কিন্তু রেসপন্স করো, তোমরা কি ক্লাসে আছো না আমি একাই বলছি কথা? আচ্ছা, 45 জন সবাই প্রেজেন্ট আছে তো মনে হয়, না? অ্যাক্টিভলি প্রেজেন্ট আছে কিনা, এটা মেন কথা। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে চাপ দেখো তৈরি হয়েছে একটা, সেই চাপের ভ্যালু হচ্ছে বি বি প্রাইম, এটা একটা চাপের ভ্যালু। স্যার চিত্রটা আরেকবার একটু দেখান, এর আগে যেটা মুছে ফেললেন ওইটা বুঝতে একটু সমস্যা হয়েছে স্যার। এটা বুঝতে সমস্যা হয়েছে, এটা তো অনেক আগে পড়ানো হয়েছিল গো। আচ্ছা, আমি ছবিটা এখানে না দেখাই, আমরা ওই সরাসরি তোমাদের যে নোট আমি দিয়েছিলাম সেখানে চলে যাই, তাহলে তোমাদের মনে করতে সুবিধা হবে।
এই যে শেয়ারিং স্ট্রেন আমরা বলেছিলাম, এই ফিগারটা মনে আছে কিনা দেখো। এরকম একটা কিউব ছিল, সেই কিউবে তুমি এই পজিশনে একটা যদি ফোর্স অ্যাপ্লাই করো, ট্যানজেনশিয়াল ফোর্স, তাহলে এটা এক্স পরিমাণ বা ডেল্টা এক্স পরিমাণ সরে আসে। এটা কতখানি দূরে আছে? এল দূরত্বে আছে। তাহলে এই একক দূরে থাকা অবস্থায় দুটো প্লেন, মানে এটা একটা প্লেন, এটা একটা প্লেন, তারা একক দূরে থাকা অবস্থায় যতখানি সরে যায়, এটা হচ্ছে তার শেয়ার স্ট্রেন বা শেয়ারিং স্ট্রেন বলতে পারো। তো এটা এল দূরে থাকা অবস্থায় যদি এক্স পরিমাণ সরে, তাহলে একক দূরে থাকা অবস্থায় এক্স বাই এল এতখানি সরেছে, এবং এক্স বাই এল এটা কিনা আমাদের থিটা বা ট্যান থিটা বলতে পারো। এই অ্যাঙ্গেলটা যদি খুব বেশি না হয়, তাহলে থিটা এবং ট্যান থিটার সমান, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ট্যান থিটাও বলতে পারি, থিটাও বলতে পারি। তো এই এক্স বাই এল এটা হচ্ছে মূলত আমাদের শেয়ার স্ট্রেন বা থিটা। মনে পড়ছে? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেন। তাহলে এখন আমরা তাহলে ফিগারে চলে যাই, শেয়ারিংটা স্টপ করি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা বলছিলাম যে এই বিবি প্রাইম যে চাপ এখানে তৈরি হলো নিচে, এই ফিলামেন্ট, ফিলামেন্ট মানে হলো যে তুমি ওই সিলিন্ডারের গায়ে একটা রেখা কল্পনা করো, এটাকে আমরা একটা ফিলামেন্ট হিসেবে ধরতে পারি। সেই ফিলামেন্ট যখন এখান থেকে এই পজিশনে আসলো, এখানে একটা চাপ তৈরি করলো যেটার নাম হলো বিবি প্রাইম। এই বিবি প্রাইমকে আমরা দুইটা অ্যাঙ্গেলের সাথে রিলেট করতে পারি, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে ফাই। তো থিটার সাথে যদি আমরা প্রথমে রিলেট করি, এই থিটার সাথে রিলেট করার জন্য আমাদের দরকার হবে এটা ব্যাসার্ধ। আমরা যে সিলিন্ডারটা কনসিডার করেছি, এই সিলিন্ডারের ব্যাসার্ধ মনে করো আর, আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার। তাহলে আর ব্যাসার্ধ যদি সিলিন্ডার হয়, তাহলে এটার দৈর্ঘ্য হলো আর, তাহলে এটা যদি আর হয়, তাহলে আর টাইমস অ্যাঙ্গেল, এটা সমান হচ্ছে চাপ। হ্যাঁ, চাপ সমান হলো কোণ গুণিত ব্যাসার্ধ, এটা আমরা জানি, তাই না? তাহলে কোণের ভ্যালু হচ্ছে এখানে থিটা, আর ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে আর, তাহলে আর থিটা, আর টাইমস থিটা। একই রকম ভাবে বি বি প্রাইম, এটাকে আমরা আর একটা অ্যাঙ্গেল যেটা উপরে তৈরি হলো সেটার সাথে, এটার সাথে আমরা রিলেট করতে পারি। এখানে আমাদের চাপের ভ্যালু হচ্ছে মূলত বিবি প্রাইম, ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে এই টোটালটা, যেটা কিনা আমাদের এক্ষেত্রে এই সিলিন্ডারের দৈর্ঘ্য। তাহলে এখানে হবে এল টাইমস ফাই, তাই তো? এটা তো নাকি, এটা হচ্ছে আমাদের সাথে রিলেশন। এখন আমরা যেটা কাজটা করব, আমাদের একটা টুইস্টিং কাপল যেটা আমরা বের করতে চাই আমাদের একটা সিলিন্ডারের জন্য, তাহলে আমাদের এটাকে একটা সিলিন্ডারকে আমাদের হলো সিলিন্ডার হিসেবে সর্বপ্রথম কল্পনা করতে পারি। যে এই সিলিন্ডার যেটা আমরা এখানে ধরেছি, এই সিলিন্ডারটা অসংখ্য হলো সিলিন্ডারের সমন্বয়ে তৈরি। এখন এই হলো সিলিন্ডার আবার কি জিনিস, এটার জন্য আমরা আরো একটা ফিগার আঁকাবো, এবং পরবর্তীতে এটা মুছে দিতে হবে আমাদের। তো এটাকে মনে করো এরকম ভাবে আরো একটা সিলিন্ডার এর মাঝে এখানে আছে। ছোট বড় হয়ে গেল আর কি। যাক, এটা ধরো এরকমই আমাদের মূলত এটা আছে। এই একটা সিলিন্ডার, মানে এই একটা সিলিন্ডারের মাঝে এরকম ভাবে, এটা একটা হলো সিলিন্ডার, ফাঁপা ফাঁপা একটা সিলিন্ডার, মানে এর মাঝে কিছু নাই। এরকম ভাবে অসংখ্য হলো সিলিন্ডারকে যদি একসাথে করে, একটা পর একটা যদি জোড়া দাও, তাহলে সম্পূর্ণ এই সলিড সিলিন্ডারটা তৈরি হবে, তাই তো? এখন এই সম্পূর্ণ হলো সিলিন্ডার যেটা আছে, এটাকে নিয়ে আমরা ক্যালকুলেট করার জন্য আমরা যে কাজটা করব, সম্পূর্ণ যে রেডিয়াস ছিল সিলিন্ডারটা সেটা ছিল আর। প্রথম হলো সিলিন্ডারটা আমরা ধরে নিতে পারি এখান থেকে এক্স দূরে, মানে আমাদের ওই সেন্টার থেকে এক্স দূরে প্রথম হলো সিলিন্ডারটা যদি আমরা একটা যদি ধরি, এবং সেই হলো সিলিন্ডারের যে থিকনেস, এটা যদি আমরা ডিএক্স ধরি, তাহলে আমরা আমাদের ক্যালকুলেশনটা এখন একটু সহজ হবে আর কি। আমরা সব প্রথমে এরকম ভাবে এক্স দূরে ডিএক্স থিকনেসের একটা হলো সিলিন্ডার ধরবো, এবং সেটাকে আমরা যদি একদম জিরো থেকে শুরু করে আর লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেট করে দিই, তাহলে সম্পূর্ণ এই সলিড সিলিন্ডারের জন্য আমরা ক্যালকুলেশনটা পেয়ে যাব। তো এই কাজটা করার জন্য আমাদের তাহলে এখন যদি রিলেট করতে হয়, আমরা যদি ধরি যে এই বি পজিশনে যেটা সরলো, এটা যদি এরকম এক্স ব্যাসার্ধের ওই সিলিন্ডারটার উপরে, হলো সিলিন্ডারটার উপরে যদি এরকম ভাবে সরে, তাহলে এখন আমরা যেটা পাবো, এই আর এর জায়গাতে আমরা লিখতে পারি এক্স, এক্স থিটা, এবং বিবি প্রাইম ইকুয়ালস টু এল থিটা। হলো সিলিন্ডার, এটা মানে বুঝতে পারলে কি হলো মানে কি? হলো সিলিন্ডার, ফাঁপা। ফাঁপা সিলিন্ডার, এটা আমরা আগেও পড়েছি, তাই না? ওই একই রকম হলো স্পিয়ার, এটা আগের চ্যাপ্টারে মনে ছিল তোমাদের গ্র্যাভিটেশনে। তো ওই রকমই আর কি, হলো সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার।
তো এই আর কি, তাহলে আমরা এই ফিগারটা এখন মুছে দিই, এটা আমাদের আর পরবর্তীতে প্রয়োজন হবে না। তাহলে এখন আমরা এই রিলেশনটা থেকে আমরা যেটা পাবো, দুটি যেহেতু আমাদের একই চাপ, তাহলে এক্স থিটা ইকুয়ালস টু এল ফাই, এটা আমরা বসাতে পারি। এবং এখান থেকে যেটা আমরা পাবো শুধুমাত্র ওই যে ফাই, যেটা আমাদের শিয়ার স্ট্রেন, যেটা ফাই, এই ফাই ইকুয়ালস, তাহলে আমরা বসাতে পারি এক্স থিটা ডিভাইডেড বাই এল। এটা আমাদের 1 নম্বর রিলেশন এবং এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে যে শেয়ার স্ট্রেন যেটা পেলাম সেটার ভ্যালু হচ্ছে এক্স থিটা বাই এল। এখন এখান থেকে আমরা যদি ফোর্সটাকে নিয়ে আসতে চাই, যেহেতু আমাদের টুইস্টিং কাপল আমরা বের করতে চাই, তাহলে এই ফোর্সের ভ্যালু যেটা আমরা এখানে লিখেছিলাম, এই ফোর্স কতখানি হয় এটা আমাদের আগে বের করতে হবে। তো ফোর্স বের করার জন্য আমাদের সর্বপ্রথমে এটার ইলাস্টিক মডুলাসের সাথে রিলেট করতে হবে, তাই না? তো দেখো স্টেপগুলো আগে বোঝো। আমাদের সর্বপ্রথম যেটা বের করতে চাচ্ছি সেটা হলো যে টুইস্টিং কাপল, কোন একটা টরশনাল সিলিন্ডারের জন্য টুইস্টিং কাপল কতখানি হয় সেটা আমরা বের করতে যাচ্ছি। তো সেই টুইস্টিং কাপল বের করার জন্য আমাদের যেহেতু কাপল, তাহলে এখানে ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট থাকবে। আমাদের প্রথম কথা হলো তাহলে ফোর্সের ভ্যালু আগে বের করতে হবে। তো ফোর্সের ভ্যালু বের করার জন্য আমরা এই পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই শেয়ার স্ট্রেন পর্যন্ত এসেছি। এখন স্ট্রেন থেকে ফোর্স পাওয়ার উপায় হলো আমাদের রিজিডিটি মডুলাস বা যে কোনো একটা ইলাস্টিক মডুলাস লাগবে। আমরা রিজিডিটি মডুলাস এন বা ইটা যেই বলো, এই ইটা সমান আমরা কি জানি যে আমাদের ফোর্স এফ বাই এ ডিভাইড বাই আমাদের মানে পীড়ন বাই বিকৃতি, তাই না? আমাদের যে কোনো ইলাস্টিক কনস্ট্যান্টের জন্য আমরা যেটা জানি যে ইলাস্টিক কনস্ট্যান্ট সমান হলো পীড়ন বাই বিকৃতি। তাহলে এখানে বিকৃতির ভ্যালু কোনটা? বিকৃতির ভ্যালু হচ্ছে মূলত ফাই। দেখো, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে এই এফ বাই এ এটা সমান হলো এন, আচ্ছা এনই বলে, এটাকে ইটা না বলি, শুধু এন, এন ফাই। এনটা হচ্ছে আমাদের ওই ম্যাটেরিয়ালের রিজিডিটি মডুলাস, যেটা আমরা আগে পড়েছি একটা ইলাস্টিক কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা পাবো হলো এফ ইকুয়ালস টু এন ফাই এ। তাহলে আমরা যেটা পেলাম আমাদের ফোর্স ইকুয়ালস টু হবে এন ফাই, এন ফাই এ। এটা কি? এ হচ্ছে মূলত এর ক্রস সেকশনাল এরিয়া, তাই না? এ হচ্ছে এর ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এখন আমরা এখানে যদি ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, একটু আগে যেটা আমরা ফাই এর ভ্যালু যেটা আমরা পেলাম এই ইকুয়েশনটা থেকে, তাহলে এখানে কি দাঁড়াবে? ফাই এর জায়গাতে যদি এটা বসে তাহলে এন এক্স থিটা বাই এল টাইমস এ। তাহলে আমরা এখন থেকে যেটা ফোর্স পেলাম সেই ফোর্সের ভ্যালু হলো এন এক্স থিটা ডিভাইডেড বাই এল টাইমস এ। এটা হচ্ছে আমরা যে ফিলামেন্টটা ধরেছি সেই ফিলামেন্টের এরিয়া, সেই ফিলামেন্টের এরিয়া। এখন ফিলামেন্টটা তোমাদের মনে আছে কিনা, আমরা যে ফিলামেন্ট ধরেছি সেটা কিনা এক্স দূরে ছিল। এটাকে যদি আমরা টপ ভিউ যদি দেখি, সেই টপ ভিউটা ঠিক এরকম দেখাবে। এবং এটা হচ্ছে মূলত টোটাল রেডিয়াসটা। এখান থেকে শুরু করে এক্স দূরে আমরা ধরেছিলাম, সেই এক্স দূরে আমাদের এটার থিকনেস ছিল ডিএক্স এবং টোটাল যে রেডিয়াস ছিল সিলিন্ডারটা সেটা ছিল আর। এটা আমাদের ওই সিলিন্ডারের মানে ক্রস সেকশনাল ভিউ যদি আমরা দেখি তাহলে এরকম দেখায়। তো আমাদের খেয়াল করো আমরা যেটা নিয়ে কাজ করছি এ পর্যন্ত, এই মানে ফোর্স যেটা বের করলাম এটা হচ্ছে এক্স দূরে কোনো একটা ইয়ার উপরে, মানে হলো সিলিন্ডারের উপরে যে পরিমাণ ফোর্স। তাহলে হলো সিলিন্ডারটা যদি এক্স দূরে হয় এবং তার থিকনেস যদি হয় ডিএক্স, তাহলে মূলত যে এখানে যে সিলিন্ডারটা আমরা ড্র করলাম এই সিলিন্ডারের যে ক্রস সেকশনাল এরিয়া যেটা হয় এই এরিয়াটাই আমাদের নিতে হবে, ওই হলো সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়াটা নিতে হবে। এখন এইটুকু অংশের এরিয়া বের করার জন্য কি করতে হবে? এটাকে যদি তুমি কেটে এরকম ভাবে যদি শার্ট করতে পারতে তাহলে যেটা হতো, তাহলে এইটুকু দূরত্ব হতো ডিএক্স এবং এইটুকু দূরত্ব হতো এর 2πx। তাহলে এরিয়া কতখানি হবে এই হলো সিলিন্ডারের ওইটুকু অংশের? কেউ একজন বলো। এটা রেসপন্স করতে হবে, এটা কোনটা তোমাদের স্যার? অবশ্যই বলতে হবে। এই যে হলো সিলিন্ডার, এই যে এইটুকু অংশের এরিয়া কতখানি হবে, এটাকে জাস্ট কেটে আমরা সোজা করেছি। তাহলে এরকম ভাবে এর দৈর্ঘ্য হয় 2πx এবং এর পুরুত্ব হয় dx। তাহলে এরিয়া কতখানি হবে? dx dx to equals 2πx. হ্যাঁ, 2πx dx, সহজ কথা। তাহলে এখন এখান থেকে আমরা যে এরিয়া পাবো সেটা হচ্ছে 2πx dx। তাহলে আমরা ফাইনালি যে ফোর্সের ভ্যালু পাচ্ছি, ফোর্স ইকুয়ালস টু এন এক্স থিটা ডিভাইড বাই এল ইন্টু এ ছিল, এই জায়গাতে হবে 2πx ইন্টু ডিএক্স।
বুঝছো এইটুকু? এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, একটু সাজিয়ে লিখি, আমাদের এটা এলোমেলো হয়ে আছে। তাহলে 2 পাই এন, এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, তাহলে এটা এক্স স্কোয়ার, থিটা আছে একটা, থিটাটাকে আমরা আচ্ছা রাখি এখানে, ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এল। এই হচ্ছে আমাদের মূলত ফোর্সের ভ্যালু, এবং সেই ফোর্সটা কোথায় কাজ করছে? এই ফোর্সটা কাজ করছে হলো মূলত আমাদের এক্স দূরে কোনো একটা ফিলামেন্টের উপরে। আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো মূলত রিস্টোরিং কাপল বা টুইস্টিং কাপলটা বের করা। টুইস্টিং কাপল আর রিস্টোরিং কাপল দুটো কিন্তু সমান, তাই না? আমরা যে একটা বের করলে আরেকটা এর সাথে রিলেট করতে পারি। কারণ তুমি যখন এরকম ভাবে মোচড় দিয়ে থেমে গেছো, টুইস্টিং যখন হলো, তুমি থেমে আছো, তার মানে হলো যে তুমি যে পরিমাণ কাপল এখানে অ্যাপ্লাই করতে পারছো, যে পরিমাণ টর্ক তুমি অ্যাপ্লাই করতে পারছো, এটা রিস্টোরিং কাপল ঠিক অতখানি পরিমাণ এখানে জেনারেট হয়েছে এটার ইলাস্টিসিটির কারণে, যেটা কিনা তোমার টর্ককে ও ব্যালেন্স করছে, তাই না? এই আর কি। তার মানে হলো আমাদের এটা রিস্টোরিং কাপল আর টুইস্টিং কাপল আমরা একই এখানে হবে আর কি, বলতে পারি আমরা এটাকে। তাহলে আমরা এই পর্যন্ত যেটা বের করলাম সেটা ছিল ফোর্স। আমরা যদি এখন ফোর্স থেকে এটা যদি কাপলটা বলি, যে কতখানি এ ফোর্সের জন্য যে পরিমাণ কাপল তৈরি হবে, সেই কাপলের পরিমাণ হবে এফ টাইমস এক্স, তাই না? এটা ইকুয়ালস টু, তাহলে আমরা বলতে পারছি 2 পাই এন থিটা এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এল ইন্টু এক্স। কেন হলো? কারণ এই যে ফোর্স যেটা কাজ করছে এফ, এই ফোর্সটা কাজ করেছিল এক্স পরিমাণ দূরে, আমাদের সেন্টার থেকে এক্স দূরে এই ফোর্সটা কাজ করছে, তাহলে এর জন্য তার কাপল হচ্ছে এটা। তাহলে এই এক্স যদি এর সাথে গুণ করো, তাহলে এর পরের লাইনে আমরা লিখবো, এটা জাস্ট মুছে দিচ্ছি আমরা, যে এখানে আমার পরের লাইনে যেটা হবে সেটা এক্স এবং এটা গুণ হয়ে এখানে কিউব হয়ে গেল। এই হচ্ছে আমাদের মূলত টুইস্টিং কাপল। কিন্তু এই টুইস্টিং কাপল যেটা আমরা এখানে বললাম, এটাকে আচ্ছা টাউ প্রাইম বলি, এটা আমাদের টাউ প্রাইম। টাউ প্রাইম কেন? কারণ এটা শুধুমাত্র ওই হলো হলো সিলিন্ডার যেটা আমরা ধরেছি তার জন্য। কিন্তু এটা তো শুধু হলো সিলিন্ডারের না, আমরা টোটাল সলিড সিলিন্ডারের জন্য টুইস্টিং কাপল বের করতে চাই। তাহলে টোটাল হলো সলিড সিলিন্ডারের যে টুইস্টিং কাপল টাউ, এই টাউ ইকুয়ালস টু আমাদের তাহলে এখন ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশনটা হবে 0 টু কত হবে? 0 টু বলো, আপার লিমিট বলতে হবে। বলো আপার লিমিট কত লিখবো কেউ একজন? আরে ভুল হতে পারে, ভুল হলে তো ভয়ের কিছু নাই, তুমি বলো, প্রত্যেকে রেসপন্স করো। আমাদের ভুল হতেই পারে, ভুল হলে ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নাই। কেউ পারবে না? আর আর হবে, সহজ কথা, কারণ আমাদের ডিএক্স, ডি এর সাথে কি আছে? ডি এর সাথে আছে এক্স। এক্স এর মিনিমাম হতে পারে 0 আর ম্যাক্সিমাম হতে পারে, আমরা ফিগার থেকে দেখছি আর। তাহলে এটাই, তাহলে আপার লিমিট হবে আর। এই তো, থ্যাংক ইউ। রেসপন্স করতে হবে, তোমরা রেসপন্স না করলে ক্লাসে আসলে বোঝা যায় না। তাহলে এখন আমরা যেটা পাবো, এটাকে দেখো কনস্ট্যান্ট কি কি, 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, থিটাও কনস্ট্যান্ট এক্ষেত্রে। শুধু আরটা এখানে ভ্যারিয়েবল, এলও কনস্ট্যান্ট। তাহলে আমরা এখন যেটা পাবো, এই এক্স কিউব ছিল, তাহলে এখন আমরা পাচ্ছি হলো এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এবং তার লিমিট হবে 0 টু আর। এবং এই ভ্যালু যদি এখানে বসাও, তাহলে আমরা পাবো হলো পাই এন থিটা আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2L। দেখো এই জিনিসটা পাবো কিনা। তাহলে টুইস্টিং কাপল ফর এ সলিড সিলিন্ডার, এটা টাউ ইকুয়ালস টু পাই এন আর টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই 2L। এখন আমরা যদি বলি যে টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট, এ টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট মানে ইউনিট মোচড়ের জন্য, একক মোচড়ের জন্য টুইস্টিং কাপল যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে মোচড় কতখানি আছে? থিটা পরিমাণে মোচড় আছে। তাহলে এই টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট যদি আমরা কথাটা বলে দিই কোশ্চেনে, তাহলে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো এই টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট, এটা যদি আমরা বলি টাউ ওয়ান, তাহলে টাউ ওয়ান ইকুয়ালস টু টাউ ডিভাইডেড বাই থিটা, তাই না? তাহলে এক মানে যেহেতু আমাদের ইউনিট টুইস্ট বলছে, তাহলে যেটা
টুইস্ট এখানে আছে সেটা দিয়ে আমরা যদি একে ডিভাইড করি তাহলে পার ইউনিট টুইস্টে টুইস্টিং কাপল আমরা পেয়ে যাব। তাহলে এটা সমান হচ্ছে পাই এন থিটা আর টু দি পাওয়ার 4, ও সরি থিটা দিয়ে তো আমরা ভাগ করেছি যেহেতু ফাই তো থিটা আমাদের আর থাকবে না, আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে আমাদের টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট। ক্লিয়ার এটুকু? টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট। আচ্ছা, এখন এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? আশা করি ক্লিয়ার। এখন যে কাজটা হবে সেটা হলো যে এই সিলিন্ডারটা যদি পুরোটা সলিড না হয়, আসলে যদি একটা হলো সিলিন্ডারই যদি হতো, একটা হলো সিলিন্ডার, জাস্ট একটা হলো সিলিন্ডার মনে কর এরকম এরকম ধরনের একটা হলো সিলিন্ডার যদি হয়, তাহলে এটার জন্য আমরা যে কাজটা করতাম যে এই হলো সিলিন্ডারের মধ্যে আমরা আরো একটা হলো সিলিন্ডার কল্পনা করতাম, যেটা কিনা এখান থেকে এক্স দূরে, মানে সেন্টার থেকে এক্স দূরে একটা হলো সিলিন্ডার, যেটা থিকনেস আবারও আগের মতো ডিএক্স, এবং সেটার একটা ইনার রেডিয়াস থাকবে আর একটা আউটার রেডিয়াস থাকবে। ইনার রেডিয়াস যদি হয় R1, আউটার রেডিয়াস যদি হয় R2, তাহলে আমরা যেখানে ইন্টিগ্রেশন করেছিলাম ওই যে একটা লাইনে, ওই টাও ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এখন লোয়ার লিমিট হলো R1 এবং আপার লিমিট হবে R2। তারপরে কি কি ছিল এখানে আমাদের ইন্টিগ্রেশন, ওই জায়গাতে যেটা ছিল সেটা ছিল এই 2 পাই n থিটা এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই এল। ও 2 ছিল না মনে হয়, নাকি ছিল? না 2 ছিল, ঠিক আছে। এটা তাহলে এই জায়গা থেকে এটাকে তুমি ইন্টিগ্রেশন করে তুমি ফাইনালে যে রেজাল্টটা পাবে সেটা আগের মতোই, এটা সমান হবে পাই এন থিটা আর টু দি পাওয়ার মানে R2 টু দি পাওয়ার 4 মাইনাস R1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2L। এটা হচ্ছে আমাদের ওই হলো সিলিন্ডারের জন্য টুইস্টিং কাপল। কেউ বুঝতে না পারলে বলবে, কোশ্চেন করবে। হলো সিলিন্ডারের জন্য টুইস্টিং কাপল হচ্ছে এটা। ক্লিয়ার কি? আমরা কিছু করিনি, জাস্ট আমাদের এই লিমিটটা শুধু চেঞ্জ করেছি। হলো সিলিন্ডার হলে আর এক্স এর মিনিমাম ভ্যালু হতে পারে 0, ওই কারণে আমাদের লোয়ার লিমিট ছিল আগে 0। কিন্তু এটা যদি হলো সিলিন্ডার হয়, তাহলে হলো সিলিন্ডার হলে এটার দুইটা রেডিয়াস আছে, একটা হচ্ছে আমাদের ইনার রেডিয়াস আর একটা আউটার রেডিয়াস। ইনার রেডিয়াসের জন্য এর ভ্যালু হচ্ছে R1 এবং আউটার রেডিয়াস আমরা ধরেছি R2। তাহলে আমাদের ইনার রেডিয়াস R1 এর ভ্যালু বসালাম, আউটার রেডিয়াসের ভ্যালু এখানে R2 বসালাম, কারণ এই এক্স এর ভ্যালু মিনিমাম হতে পারে এটা, ম্যাক্সিমাম হতে পারে এটা হলো সিলিন্ডারের জন্য। এভাবে আমাদের হলো সিলিন্ডারের রিলেশনটা হচ্ছে এটা, এরকম আসছে। এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের? এই পর্যন্ত কি একদম পরিষ্কার, বুঝতে পারছো? কথা বলতে হবে যে। জি স্যার, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের রিলেশন যেটা আমরা এখানে দেখলাম, সেখানে যে টুইস্টিং কাপলের যে ভ্যালুটা, যে পাই এন থিটা আর টু দি পাওয়ার 4 বাই 12 কোন একটা সিলিন্ডারের জন্য, সিলিন্ড্রিক্যাল ওয়্যারের জন্য, আসলে এটা সিলিন্ডার যেটা বলছি এরকম ভাবে আমরা সিলিন্ড্রিক্যাল ওয়্যারও ধরতে পারি, একটা তার, লম্বা একটা তার যদি আমরা ধরি, সেই তারের জন্য টুইস্টিং কাপল আমরা এখান থেকে মানে একই রকম ভাবে বসাতে পারি, যেটা কিনা এই পাই এন থিটা আর টু দি পাওয়ার 4 বাই 12 এই জিনিসটা একটা লম্বা তারের জন্য প্রযোজ্য। তো এটাই যদি হয়, তাহলে আমরা এরপরে একটা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, আমাদের সিলেবাসের লাস্ট টপিক একটা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, তাহলে তার জন্য আমরা একটা রিলেশন বসাতে পারি। তোমাদের কি ব্রেকের দরকার আছে না আমরা কন্টিনিউ করব? কন্টিনিউ করেন। কন্টিনিউ করব, ঠিক আছে। তাহলে আমরা একটা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, আমাদের সিলেবাসের লাস্ট টপিক, এটা হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, এটা ছবি আঁকাচ্ছি না, এটা তোমাদের শেয়ার করছি, তোমরা একটু দেখবে। এখানে একটা স্প্রিং দেখা যাচ্ছে, এই স্প্রিং গুলোকে বলা হয় ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং। প্রথম কথা হলো এই স্প্রিংটা হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট স্প্রিং কেন বলা হচ্ছে, কারণ হলো এটার প্রত্যেকটা চাকতি, মানে তোমার প্রত্যেকটা এই যে টার্ন গুলো আছে, এই টার্ন গুলো একটা তোমার মানে ফ্ল্যাট আকারে এখানে আছে আর কি।
বুঝছো? মানে তোমার যে এর যে অ্যাক্সিসটা, স্প্রিং এর যে অ্যাক্সিস, সেটা হচ্ছে এই বরাবর ধরা যেতে পারে। সেই স্প্রিং এর সাথে অ্যাক্সিসের সাথে এটা পারপেন্ডিকুলারলি আছে। ওই যে ইয়াটা তোমার এরিয়াটা, এরিয়ার ডিরেকশন হচ্ছে এর সাথে 0 ডিগ্রি। তার মানে হলো এরিয়াটা এর সাথে পারপেন্ডিকুলার আছে। এটা তো বোঝো যে এরিয়ার অ্যাঙ্গেল সবসময়, মানে এরিয়ার যে ডিরেকশন এটা সবসময় এরিয়ার উপরে পারপেন্ডিকুলার। তাহলে আমরা যদি বলি যে ওই স্প্রিং এর যে অ্যাক্সিস, এটা কিন্তু একদম এই স্প্রিং এর মাঝ বরাবর দিয়ে যেটা একটা যদি সরলরেখা কল্পনা করো, তাহলে এটা হচ্ছে স্প্রিং এর অ্যাক্সিস। এই স্প্রিং এর অ্যাক্সিসের সাথে এই প্রত্যেকটা টার্নের যে এরিয়া, সেই এরিয়াটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? তার মানে এরিয়া ডিরেকশনের সাথে এই এটার অ্যাক্সিসের ডিরেকশন হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। ভাবে যদি কোনো একটা স্প্রিং থাকে, তাহলে তার জন্য মানে এটাকে বলা হবে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং। এবং সেই ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং হওয়ার কন্ডিশনই হচ্ছে এটা, যে ওই স্প্রিং এর এই এরিয়াটা, মানে এই যে ইয়াগুলা টার্নগুলো, এই টার্নের যে সারফেসটা, এটা ওর সাথে পারপেন্ডিকুলার হতে হবে। যদি পারপেন্ডিকুলার না হয়, কোনো একটু যদি অ্যাঙ্গেল থাকে, তাহলে এটা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং বলা যাবে না। এটা যা আমাদের কন্ডিশন। এখন এটাকে যদি তুমি এরকম বাঁকা, মানে এত ক্লোজ প্যাক না হয়ে স্প্রিংটা যদি একটু মানে দূরে দূরে থাকতো, এই যে এরকম ধরনের যদি স্প্রিং হতো, তাহলে এটা কিন্তু আমরা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং তখন বলতে পারতাম না। কারণ প্রত্যেকটা টার্নের যে এরিয়া, এটা যদি ধরো, তাহলে এই এরিয়াটা আমাদের এর সাথে, মানে এর অ্যাক্সিসের সাথে এটা কখনো মানে একই পারপেন্ডিকুলার এখানে হবে না, তখন সেটা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং না। তো ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং মানে যেটা বললাম আর কি, এটাকে ক্লোজ ব্যাক হতে হবে, তাহলে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং বলা হয়। আর একটা স্প্রিং কে বলা যেতে পারে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, সেটা হচ্ছে এরকম। এই ধরনের স্প্রিং কেও ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং বলা যেতে পারে, কারণ এর স্প্রিং এর যে অ্যাক্সিস, এটা এর সাথে এর প্রত্যেকটা টার্নের যে এরিয়া, এটা এখানে পারপেন্ডিকুলারলি আছে। তো এটা খুব ভালোভাবে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং। আর আগে যেটা দেখালাম, এটাও ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ইয়াটা একদম এরকম মানে ক্লোজলি থাকবে প্রত্যেকটা টার্ন, ততক্ষণ পর্যন্ত এটা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং। কিন্তু যখন এটাকে এক্সটেন্ড করা হবে, মাঝে ফাঁক বাড়বে, তখন এটা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং আর থাকবে না। বুঝছো? তো সেই ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং এটা কি দিয়ে তৈরি? ফ্ল্যাট স্পাইরাল স্প্রিংটা কি দিয়ে তৈরি এখানে? কি দিয়ে তৈরি দেখছো বলো ছবিতে? এই যে আগে যে ছবিটা দেখালাম, এই ছবিটা কেউ পারছো না? স্যার স্টেনলেস স্টিল। হ্যাঁ, স্টেনলেস স্টিল হতে পারে, কপার হতে পারে, যাই হোক, এটা একটা তার। প্রথম কথা হলো একটা তার দিয়ে তৈরি, তাই না? তো যেটা আমরা একটু আগে যেটা ডিরাইভ করলাম একটা রিলেশন, যেখানে কি ছিল, আমরা তাহলে স্ক্রিনটা শেয়ার অফ করি। হ্যাঁ, তাহলে আমরা প্রথম যে একটা রিলেশন এখানে এতক্ষণ পর্যন্ত ডিরাইভ করলাম, যে টুইস্টিং কাপল পি টাউ ইকুয়ালস টু পাই এন থিটা r⁴/12। এটা কিসের রিলেশন ছিল? এটাও ছিল একটা তারকে তুমি যদি টুইস্ট করো, বাঁকাও, তাহলে তার জন্য যে টুইস্টিং কাপল হয়, সেই টুইস্টিং কাপল হচ্ছে এটা। তো আমাদের এখানে সিলিন্ডার, আমরা যে স্প্রিংটা আঁকাচ্ছি বা দেখলাম একটু আগে, সেই স্প্রিংটা এরকম একটা স্প্রিং। আমরা যদি আঁকানোর সময় একটু এরকম ভাবে বড় হয়ে যাচ্ছে, আসলে এটা ক্লোজ প্যাক, খুবই ক্লোজ প্যাক। এবং এটাকে একটা সাপোর্ট থেকে এরকম ভাবে ঝুলিয়ে দেওয়া আছে, সে ঝুলিয়ে দিয়েছে, এবং এখানে মাঝে একটা ওয়েট এখানে আমরা দিলাম। এটার ইনিশিয়াল যে লেন্থ স্প্রিং এর ইনিশিয়াল লেন্থ হচ্ছে এল, এবং ওয়েট যখন ঝোলানো হলো, তখন সেটা এক্সটেন্ড হবে কিছুটা, এবং এই পজিশনটা এরকম একটা পজিশনে চলে আসবে, এবং স্প্রিংটা হয়তো বা এরকম একটা পজিশন আসবে। আমরা তাহলে এখানে যেটা পাবো, এক্সটেনশন হয়েছে মূলত এটা থেকে যতখানি সরে আসলো, এইটুকু পরিমাণ এক্সটেনশন হয়েছে। এবং তাহলে এখান থেকে আমরা যদি দেখি, আচ্ছা এটা টোটালটাকে মনে করো আমরা লেন্থ এল মনে করি, তাহলে এখন এই এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমরা এক্সটেন্ড হওয়ার পরে যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে L1। তাহলে আমাদের এক্সটেনশন হয়েছে কতখানি? আমাদের এক্সটেনশন হয়েছে ওই যে L1 মাইনাস এল, এই পরিমাণ এক্সটেনশন স্প্রিংটা হয়েছে, যেটাকে আমরা ধরতে পারি এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু L1 মাইনাস এল। বুঝতে পারলে? ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং। এখন আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এখানে এই যে স্প্রিং এর কথা বলছি, সেই স্প্রিংটা মূলত একটা তারকে পেঁচিয়ে তৈরি করা হয়েছে। তারকে পেঁচিয়ে যদি আমরা তৈরি করি, তো সেই তারের যে টুইস্টিং কাপল আমরা যদি লিখতে চাই,
তাহলে আমরা এই ইকুয়েশনটা সরাসরি এখন ব্যবহার করতে পারবো। এই কারণে আমরা বললাম যেটাকে আমাদের মনে রাখতে হবে। তো আমরা একটু আগে যেটা প্রমাণ করেছিলাম, সেই এই টুইস্টিং কাপলটা প্রমাণ করার সময় আমরা এরকম একটা তার দেখেছিলাম, এবং সেই তারে আমরা ঠিক এইভাবে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এখানে টুইস্ট হচ্ছে এবং সেখানে একটা টুইস্টিং কাপল তৈরি হচ্ছে। কিন্তু এই টুইস্টিং কাপল এই স্প্রিং এর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য? এটা প্রযোজ্য এভাবে যে তুমি যদি এটাকে একটা ফোর্স দিয়ে টানো, তাহলে প্রত্যেকটা তারের যদি খেয়াল করো, প্রত্যেকটা তার যখন এই যে এইভাবে যে তারটা আসছিল, ধরো এরকম ভাবে গেছে, পরে এরকম ভাবে আরো আসছে, এই একটা তারের কথা যদি তুমি চিন্তা করো, যখন এটাকে তুমি নিচে নামাচ্ছ তখন সেটা ঠিক এর ডিরেকশনে একটা ফোর্স তার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেখানে এটা একটু টুইস্ট হচ্ছে। লজিকটা কি বুঝতে পারলে? আমরা যদি এটাকে এরকম ভাবে যদি বাঁকাই তাহলে দেখবে প্রত্যেকটা টার্ন, প্রত্যেকটা পাক এরকম ভাবে যখন নিচের দিকে যেতে চাইবে, ওই সময়তে এটা এটা যদি নিচের দিকে যায় তাহলে এর উপরের যে পাকটা, ইমিডিয়েট উপরে যে পাকটা, তাহলে এর উপরে ঠিক এইভাবে এই ডিরেকশনে একটা ফোর্স এখানে কাজ করবে, যেটা এখানে তাকে টুইস্ট করার মতোই, মানে টুইস্ট করছে আর কি। তাহলে এই ফোর্সটা, তাহলে সেখানে একটা টুইস্টিং কাপল তুমি পাবে এবং সেই টুইস্টিং কাপলের ভ্যালু হবে টাউ ইকুয়ালস টু পাই এন আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 12, যেখানে আরটা কি এই স্মল আর, যেটা সেই স্মল আরটা হচ্ছে মূলত এই স্প্রিং এর যে তার, স্প্রিং এর তারের রেডিয়াস হচ্ছে স্মল আর। আর এখানে স্প্রিংটা যেহেতু একটা সার্কুলার একটা ফর্মে আছে, তাহলে স্প্রিং এর জন্য তুমি আরেকটা রেডিয়াস পাবে, সেই রেডিয়াসটা হলো ক্যাপিটাল আর। স্প্রিং এর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এখন এখানে আরেকটা কথা প্রযোজ্য, স্প্রিং এর যদি রেডিয়াস বলি ক্যাপিটাল আর, তাহলে স্প্রিংটা যেহেতু একটা হলো সিলিন্ডারের মতো, তাহলে এটা কি ইনার রেডিয়াস নাকি আউটার রেডিয়াস? এটা আসলে ওই ইনার এবং আউটার রেডিয়াসের অ্যাভারেজ, বুঝছো? তাহলে এখানে এই 8 যেটা নিলাম, 8টা হচ্ছে ওই স্প্রিং এর অ্যাভারেজ রেডিয়াস, ইনার এবং আউটার রেডিয়াসের অ্যাভারেজ রেডিয়াস। ক্লিয়ার? আচ্ছা, যাক, তাহলে আমরা এখন যেটা বলছিলাম, তাহলে এখানে একটা ওয়েট ঝোলানো হলো, যেটা কিনা আচ্ছা, ওয়েটের পরিমাণটা দিইনি, এখানে ডাব্লিউ পরিমাণে একটা ওয়েট ঝোলানো হয়েছে। ডাব্লিউ ভ্যালু যেটা তুমি জানো যে এম যদি হয় তার মাস, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, এটা হচ্ছে তার ওয়েট। এই পরিমাণের ওয়েট এখানে ঝোলানো হয়েছে। তাহলে এই এমজি ওয়েট ঝোলানোর জন্য, মানে এখানে যে পরিমাণ এক্সটেনশন হয়েছে সেটা এক্স, তাহলে এক্স পরিমাণ এক্সটেনশন হয় এমজি পরিমাণ মাসের জন্য, তাহলে ইউনিট এক্সটেনশন হবে এমজি ডিভাইডেড বাই এক্স পরিমাণ মাসের জন্য, বুঝছো? এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় এমজি মাসের ওয়েটের জন্য যদি হয়, তাহলে একক দৈর্ঘ্য বৃদ্ধি হবে এমজি ডিভাইডেড বাই এক্স এই পরিমাণ ওয়েটের জন্য। তো এই একক এক্সটেনশনের জন্য যে পরিমাণ ওয়েট লাগবে, যে পরিমাণ ফোর্স, ওয়েট মানে কিন্তু আসলে ফোর্স, তাহলে যে পরিমাণ ফোর্স লাগবে এটাকে বলা হয় ওই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট কে, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু হবে আসলে এই এমজি বাই এক্স। একটু খেয়াল করো, এখানে যে কে বলছি সেই কেটা কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট, কিন্তু আজকে একদম প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে একটা কে ছিল, ওই কেটা হচ্ছে আমাদের মূলত রেডিয়াস অফ জাইরেশন। দুইটা কিন্তু আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটার আরো একটা নাম আছে যেটাকে বলা হয় স্টিফনেস কনস্ট্যান্ট। স্টিফনেস কনস্ট্যান্ট এটাকে বলা হয়, মানে কতখানি দৃঢ়, কতখানি স্টিফ এই স্প্রিংটা, সেটা হচ্ছে মূলত এর স্টিফনেস কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট। এই স্প্রিং কনস্ট্যান্ট যদি বড় ভ্যালুর হয় তাহলে এটাকে ওই একই পরিমাণ এক্সটেন্ড করতে বেশি পরিমাণে ফোর্স লাগবে, আর স্প্রিং কনস্ট্যান্ট যদি ছোট ভ্যালু হয় তার মানে হলো স্প্রিংটা খুব একটা মানে টাফ না, খুব একটা স্ট্রং না, এটা অল্প পরিমাণ ফোর্স দিলে অনেকখানি এটা বেড়ে যায়। এই হচ্ছে আমাদের মূলত স্প্রিং কনস্ট্যান্টের কথা। তাহলে এখানে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু জন্য আমরা কি মনে রাখবো, যে কে ইকুয়ালস টু এমজি বাই এক্স। তো যাই হোক, আমরা এখন যে টুইস্টিং কাপল নিয়ে যে কথাটা বলছিলাম, তাহলে এই এই যে স্প্রিংটা আমরা এখানে ধরেছি, সেই স্প্রিং এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ শেয়ারিং স্ট্রেন যেটা হয়, শেয়ারিং স্ট্রেন হচ্ছে মূলত থিটা। এই স্প্রিংটার প্রতি একক দৈর্ঘ্যে শেয়ারিং স্ট্রেন যদি থিটা হয়, তাহলে তার জন্য টুইস্টিং কাপলের ভ্যালু হচ্ছে
টাও ইকুয়ালস টু পাই এন আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2l। এটা বাইরে থেকে অ্যাপ্লাই করা হচ্ছে নাকি ভিতর থেকে দেওয়া হচ্ছে, কোনটা? এটা ভিতর থেকে এটা রিস্টোর করছে। দেখো এখানে যেহেতু আমাদের এন আছে, যেটা কিনা একটা স্টিফনেস ইলাস্টিক কনস্ট্যান্ট, যেটার নাম হচ্ছে রিজিডিটি কনস্ট্যান্ট, তাহলে এটা অবশ্যই স্প্রিং থেকে নিজে থেকে উদ্ভূত, মানে এটা রিস্টোরিং। তাহলে এখানে যে টাওটা বলেছি সেই টাওটা হচ্ছে আসলে টাও আর রিস্টোরিং টর্ক বা রিস্টোরিং কাপল। তাহলে রিস্টোরিং কাপলটা কেন তৈরি হলো? রিস্টোরিং কাপলটা তৈরি হলো আমাদের একটা অ্যাপ্লাইড কাপল এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, অ্যাপ্লাইড টর্ক এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, সেই কারণে। এই অ্যাপ্লাইড টর্কটা কতখানি? অ্যাপ্লাইড টর্কের ভ্যালু হচ্ছে mg টাইমস আর। কেন mg টাইমস আর? কারণ আমরা হলো এই mg পরিমাণে ওয়েট ঝুলিয়েছি, এবং এই mg পরিমাণের ওয়েট এটা যে পরিমাণ টর্ক তৈরি করবে, যে পরিমাণ কাপল তৈরি করবে, সেটা হলো এই এখান থেকে যতখানি দূরে, মানে এটার অ্যাভারেজ দূরত্ব কত, এটা কিনা আর, তাই না? টোটালটা যদি হয় ডি এর মাঝামাঝি পজিশন থেকে তুমি কল্পনা করো, তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ দূরত্ব হচ্ছে আর। তাহলে আর হচ্ছে রেডিয়াস, তাহলে mg টাইমস আর এই পরিমাণ কাপল তুমি অ্যাপ্লাই করেছো ওই মাছটা ঝুলানোর কারণে। তাহলে মাছটা ঝুলে যে যেটুকু তুমি অ্যাপ্লাই করলে, এটা এবং এই টর্ক একটা আর একটার সমান, যখনই সমান হবে তখন তারা ওই স্প্রিংটা ওই পজিশনে থেমে যাবে। তার মানে আমরা এখানে বলতে পারি mg r ইকুয়ালস টু পাই এন থিটা আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 12। এটুকু বুঝতে পারছো কিনা দেখো। mg স্যার টর্ক এটা কি বললেন? টর্কের কোনটা? ও এই যে এই টর্ক mg এ আর সমান টাওয়ে। তাও এটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক। আমরা যখন এখানে একটা মাছ ঝুলিয়েছি, এই মাছ ঝুলানো হলে একটা তার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেই ফোর্স যদি অ্যাপ্লাই করো তাহলে সেটা এখানে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানে দুইটা কন্ডিশন বলতে পারো। স্প্রিং এর এই এন্ডে একটা ফোর্স কাজ করছে যাকে নিচের দিকে টানাচ্ছে, আর এই এন্ডে আরেকটা ফোর্স কাজ করবে যেটা কিনা তারটার উপর দিকে টানছে। তাহলে এখানে তোমার কতখানি দূর আছে? তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে মূলত আর। এই আর দূরত্বে দুটো ফোর্স এখানে যদি এরকম ভাবে কাজ করে, তাহলে আমাদের এখানে যে টর্ক যেটা তৈরি হবে বা কাপল যেটা তৈরি হবে সেটা হচ্ছে টাও টাইমস মানে তোমার দূরত্ব গণিত বল, তাই না? এই কারণে আর টাইমস এমজি। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত অ্যাপ্লাইড টর্ক বা অ্যাপ্লাইড কাপল। তো এই অ্যাপ্লাইড কাপল যেটা যে পরিমাণ আমরা অ্যাপ্লাই করতে পারছি, এটা এটা কার সাথে সমান? এটা আমাদের রিস্টোরিং টর্কের সমান হবে। এই কারণে আমরা এটাকে mgr ইকুয়ালস টু পাই এন আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 12 এটা লিখলাম। আচ্ছা, তাহলে ও আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস এখানে ইয়া হয়নি, সেটা হচ্ছে যে পার ইউনিট লেন্থ। আমরা এখানে যেটা বলেছি থিটা, এই থিটা হচ্ছে পার ইউনিট লেন্থের জন্য। তাহলে এখানে যদি পার ইউনিট লেন্থ বলি তাহলে কিন্তু আর আমাদের এল দেওয়ার আর প্রয়োজন নাই। তাহলে এলটা আমাদের এখানে থাকছে না, কারণ থিটাটা হচ্ছে পার ইউনিট লেন্থের জন্য যে পরিমাণ থিটা হয়, যে পরিমাণ টুইস্টিং অ্যাঙ্গেল হয় সেটা। তাহলে এটা যদি পার ইউনিট লেন্থের জন্য যদি এ পরিমাণ হয়, তাহলে আমরা এক্স দূরের জন্য কি বলতে পারি? টোটাল টোটাল যে এক্সটেনশন সেটা কতখানি বলতে পারো? পার ইউনিট লেন্থের জন্য আমাদের থিটা হচ্ছে মানে টুইস্ট হচ্ছে থিটা। তাহলে তাহলে টোটাল যে এক্সটেনশন হবে এটা এর সাথে রিলেট করা যায়, সেটা কিনা আমরা লিখতে পারি হলো যে এক্স এক্স ইকুয়ালস টু আর থিটা ইন্টু এল, এটা আমরা লিখতে পারি। বুঝছো? দেখো আর থিটাটা কতখানি? আর থিটাটা হলো যে এখানে যতখানি চাপ মানে তুমি তৈরি হবে একটা পাক থেকে, এই একটা পাকে যে পরিমাণ দৈর্ঘ্য এখানে তুমি বাড়বে সেটা হচ্ছে আর থিটা পরিমাণ। তো একটা পাক বা একক দৈর্ঘ্যের জন্য তুমি ধরতে পারো, একক দৈর্ঘ্যের একটা পাকের জন্য এই আর থিটা পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তাহলে এল দৈর্ঘ্যের জন্য কতখানি হবে? এল টাইমস আর থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স, এটা আমরা লিখতে পারছি, তাই না? তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, যেটা কিনা থিটা ইকুয়ালস টু এক্স বাই আর টাইমস এল। এই থিটার ভ্যালুটা আমরা উপরে বসাতে পারি। তো থিটার ভ্যালু যদি উপরে বসানো হয় তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এরপরে এম জি আর ইকুয়ালস টু পাই এন আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ইন্টু থিটার জায়গাতে হবে এক্স বাই আর এল।
এখন দেখো আমরা যে কাজটা করতে পারি যে এই এক্সটাকে আমরা এর নিচে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আমরা ওই যে স্টিফনেস কনস্ট্যান্ট যেটা বলেছিলাম কে, ওই টাইপের একটা রিলেশন এখানে পেয়ে যাই। তাহলে এম জি ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু পাই এন আর টু দি পাওয়ার 4 এক্স তো নিচে চলে গেছে আর কি, ডিভাইড বাই 2 ইন্টু আর, এবং এই আরটা গুণ হয়ে আর স্কোয়ার হলো আর স্কোয়ার ইন্টু এল। তাহলে এখন দেখো যে বাম দিকে যেটা হচ্ছে এম জি বাই এক্স, এই এম জি বাই এক্সটা হচ্ছে মূলত স্টিফনেস কনস্ট্যান্ট, যেটা কিনা আমাদের এখানে কে, তাহলে কে ইকুয়ালস টু আমরা বসাতে পারি পাই এন আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 আর স্কোয়ার এল। তাহলে স্প্রিং এর স্টিফনেস কনস্ট্যান্টের একটা রিলেশন আমরা এখানে পেয়ে গেলাম আর কি। বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা এটাকে আরেকটা কাজ এরপরে আগাবো। এটাকে আমরা এক নম্বর রিলেশন আগে দিয়েছি, এটা আমাদের 2 নম্বর রিলেশন, এটা এই পর্যন্ত স্যার থাক। স্মল আর স্কয়ার হবে। ও সরি সরি সরি, আর স্কোয়ার না, এটা আর টু দি পাওয়ার 4, এটা তো স্কোয়ার কোনোভাবে হবে না, তাই না? উপরে যেটা ছিল সেটাই আর টু দি পাওয়ার 4, আমি আগের স্কোয়ার ওটা মনে আছে, ওটা লিখে দিয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে এখন? আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এটা টর্কের ব্যাপার নিয়ে আমরা এত পর্যন্ত কথা বললাম। আমরা যদি এখন ফোর্সের রিলেশনে যদি যাই, আমরা যে পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এবং যে পরিমাণ ফোর্স এখানে তৈরি হবে সেটা আমাদের রিস্টোরিং ফোর্স, যেটা কিনা এফ আর, এবং একটা আর একটা সমান এবং বিপরীত। তো এইভাবে যদি আমরা ধরি তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। এখন এই এফ আর যেটা অ্যাপ্লাইড যে তোমার কি বলে অ্যাপ্লাইড ফোর্স, এটা কতখানি হবে? ও আচ্ছা, এখানে একটা কথা হলো, আমরা এই পর্যন্ত যা কিছু বলেছি সেটা একটা মাছ ঝুলিয়ে নিয়ে, আমরা যদি এখানে মাছটা মানে ঝুলানোর পরে আমরা যদি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে একটু টেনে ছেড়ে দেবো। মাছটা কিন্তু এখানে ঝুলে আছে অলরেডি, আমরা জাস্ট একে যদি টেনে যদি ছেড়ে দিই তাহলে এটা কি করবে, এটা জাস্ট এরকম ভাবে ওপর নিচে ওঠানো করবে, অসিলেট করবে। তো এই অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা আমরা বের করতে চাই। তো অসিলেশন যদি এরকম ভাবে করে, অসিলেট যদি এভাবে করে, তাহলে আমরা যখন সব প্রথমে এই মাছটা এখানে টানলাম, টেনে ছেড়ে দিলাম, তখন তার মানে হলো যে আমরা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এবং সেখানে একটা রিস্টোরিং ফোর্স এখানে আবার তৈরি হয়েছে। এবং সেই অ্যাপ্লাইড ফোর্সটা আমরা তখন এক্ষেত্রে এভাবে লিখতে পারি যে এম টাইমস এ, এ মানে হলো আমাদের এখানে পজিশনের ডাবল ডেরিভেটিভ, এটা তোমরা জানো। অ্যাক্সিলারেশনকে আমরা এই পজিশনের ডাবল ডেরিভেটিভ দিয়ে আমরা লিখতে পারি, তাই না? এটা সমান আমাদের যে রিস্টোরিং ফোর্স যেটা, সেটা হচ্ছে আমাদের কে এক্স। যতখানি আমরা দূরত্ব সরিয়েছি ততখানি পরিমাণ ফোর্স এখানে জেনারেট হবে। মানে আমাদের এখানে যে জিনিসটা হলো সেটা হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস এক্স, মানে রিস্টোরিং ফোর্স যত বেশি তুমি এটাকে এক্সটেন্ড করবা বা কম্প্রেস করবা, এই ফোর্সের ভ্যালু তত বেশি হবে এবং ওর এক্সটেনশনের অপোজিশনে যাবে, এই কারণে এখানে মাইনাসটা। এই কারণে আমাদের মূলত এই এফ আর ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এবং সেটাকে উঠিলে পরে কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টই হলো আমাদের আবারও ওই যে স্টিফনেস কনস্ট্যান্ট কে, যেটি একটু আগে আমরা এখানে বের করেছি সেই কে। তাহলে এটাকে আমরা যদি সবগুলোকে বামে নিয়ে আসি, তাহলে এম এক্স ডাবল ডট প্লাস কে এক্স ইকুয়ালস টু 0। আমরা এটা যদি আরেক লাইন করি যে এক্স ডাবল ডট প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়ালস টু 0, এবং তারপরে এক্স ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এখন এই যে ওমেগা স্কোয়ার যেটা লিখলাম, ওমেগা স্কোয়ার মানে হলো যে এখানে যেটা আগে ছিল ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, যেখানে যেটা কিনা আমরা জানি যে ওমেগা স্কোয়ার মানে হলো আমাদের মূলত এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা স্কোয়ার হলো মূলত, ওমেগাটা হচ্ছে মূলত অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগার সমান আমরা বসাতে পারি রুট অফ কে বাই এম। তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি। তোমরা জানো ওমেগা মানে হলো আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটা কিনা 2 পাই বাই টি, এবং এটা সমান আমরা ডানে যেটা লিখেছি কে বাই এম, এটা এখানে এরকমই থাকলো। এই পর্যন্ত কি ক্লিয়ার? বুঝতে পারছো? সমস্যা হলে বলো, এখনো মুছে দিচ্ছি তাছাড়া। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে যেটা বলছিলাম, তাহলে এখানে যে ইকুয়েশনটা হলো এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা এখান থেকে একটা ফ্রিকোয়েশন পাই, মানে ইকুয়েশনটা যে টাইপের এটা বলা হয় সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের মূলত
সিম্পল হারমোনিক মোশন, SHM বলা হয় সিম্পল হারমোনিক মোশন, বা বাংলাতে বললে যেটাকে তোমরা সরল সন্ধিত স্পন্দন বলো। সেই সরল সন্ধিত স্পন্দনের একটা মোশন ইকুয়েশন হচ্ছে এটা, এবং সেই ইকুয়েশনের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা তুমি এখান থেকে পাবে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, সমান হচ্ছে √k/m। কেটা হচ্ছে স্টিফনেস কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট, এম হচ্ছে এর এফেক্টিভ মানে টোটাল যে মাসটা, সেই মাস, আর টিটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে আমরা টাইম পিরিয়ড যেটা আছে টি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। টি ইকুয়ালস টু 2π√m/k। দেখো এটা লেখা যায় কিনা, টি ইকুয়ালস 2π√m/k। আর এটা যদি ফ্রিকোয়েন্সি জানতে চাও, তাহলে ফ্রিকোয়েন্সির জন্য আমরা কি জানি, ফ্রিকোয়েন্সি সমান হলো 1/t। তাহলে ফ্রিকোয়েন্সি f ইকুয়ালস টু 1/2π ইন্টু √k/m। এটা হচ্ছে আমাদের এই সিম্পল হারমোনিক মোশনের জন্য ফ্রিকোয়েন্সি। এখন এই কে এর ভ্যালু কতখানি হবে, কে এর ভ্যালু যদি আমরা একটু আগে যে ক্যালকুলেশন যেটা করলাম, এই ভ্যালুটা বসা দিলে পরে যা হয়, এখানে টি এর ভ্যালু এবং কে এর ভ্যালু একই রকম ভাবে তুমি পেয়ে যাবে আর কি। তো আমরা টাইম পিরিয়ডটা বের করি, আর ফ্রিকোয়েন্সিটা তোমরা এটা ওখান থেকে পেয়ে যাবে একই রকম ভাবে। কলমে তো কালি শেষ হয়ে গেল, আচ্ছা এটাই আছে। তাহলে আমরা টাইম পিরিয়ড যেটা বলছিলাম, টি ইকুয়ালস টু 2π√m/k, এই যেটা আমরা একটু আগে লিখেছি √m/k। তাহলে এটা সমান আমরা লিখতে পারছি 2π√m, তো m এর জায়গায় থাকলো, আর কেটা আমরা এখানে ওই যে ভ্যালুটা উপরে বসালাম সেটা বসিয়ে দিতে পারি। কিন্তু তার আগে আমাদের একটা কাজ থাকবে, সেটা হলো যে এই m এর আমরা দুইটা মাস আছে, একটা হচ্ছে স্প্রিং এর মাস, আর একটা আমাদের যেটা ঝুলাচ্ছি এখানে সেই ঝুলানোর মাসটা, বুঝছো? স্প্রিং এর নিজস্ব একটা মাস আছে যেটা কিনা এফেক্টিভ মাস বলা হয়। স্প্রিং এর একটা মাসের জন্য তুমি এটাকে ঝুলবে, কারণ হলো যে এই মাসটাকে তুমি যদি না ঝুলিয়ে ওই স্প্রিংটাকে যদি তুমি টেনে ছেড়ে দাও, তারপরেও দেখবে তুমি এটা অসিলেট করছে, এরকম ভাবে স্প্রিংটাই নিজে ওঠানামা করছে। আর যদি মাস সহ যদি এরকম ঝুলানো হয়, তাহলে আরো বেশি ভাবে ওঠানামা করবে। কিন্তু মাস ছাড়াও এটা অসিলেট করতে পারে, তার মানে স্প্রিং এর একটা নিজস্ব মাস আছে যেটা কিনা স্প্রিং এর এফেক্টিভ মাস বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এই m0, যেটা কিনা বাইরে থেকে ঝুলানো হচ্ছে, প্লাস m/e যেটা কিনা স্প্রিং এর এফেক্টিভ মাস, এটা। তাহলে এই দুটো মাসের যোগফল হচ্ছে মূলত এটা। এবং স্প্রিং এর যে এফেক্টিভ মাস যেটা বললাম m/e, এই m/e হচ্ছে স্প্রিং এর টোটাল মাসের 1/3। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়ালস টু আমরা বসাতে পারি 2π√m0 প্লাস ms/3/k। এটা কেন, কারণ হলো এটা পরীক্ষা করে জানা যায়, এটা আসলে এটা এমনি তোমাদের এখন বলে দিতে হচ্ছে, তাছাড়া উপায় নেই। এটা পরীক্ষা আছে, একটা পরীক্ষা থেকে একটা গ্রাফ করা যায় এবং সেই গ্রাফ থেকে পাওয়া যায়। আচ্ছা ওই গ্রাফের মধ্যে আমরা না যাই, ওই গ্রাফ থেকে মূলত পাওয়া যায় বা পরীক্ষা থেকে আমরা পেতে পারি যে স্প্রিং এর যে এফেক্টিভ মাস m/e, এটা সমান হচ্ছে স্প্রিং এর মাস /3। সেই রিলেশনটা আমরা এখানে জাস্ট ইউজ করেছি। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আগে যে রিলেশনটা একটু আগে পেয়েছি আর কি, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে টি ইকুয়ালস টু 2π√, এখানে আমাদের কে রিলেশন হচ্ছে 2r²l, তাই না? 2r²l যে ভ্যালুটা আমরা এখানে আছে সেটা উপরে বসে দিই 2r²l, যেহেতু একটা নিচে ছিল, উপরে গুণ আকারে থাকছিল m0 প্লাস ms/3 ডিভাইডেড বাই উপরে যেটা আছে নিচে চলে আসে এটা, তাহলে পাই n r⁴ ইন্টু কে, ও সরি আমরা তো কে এর ভ্যালু বসাচ্ছি, হ্যাঁ এটা। তাহলে এই জিনিসটা হলো আমাদের মূলত এর রিলেশনটা। বুঝছো কি এটা? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা আমরা এখানে যেরকম ভাবে মাস নিয়ে কথা বললাম, এই মাসের জায়গাতে এখানে ইচ্ছে করলে পরে এটাকে ওয়েট নিয়েও বলা যেতে পারে, এবং ওয়েট নিয়ে বলতে গেলে তখন আমাদের এর সাথে জি একটা মাল্টিপ্লাই করতে হবে, তাই না? জি জি দিয়ে কেন মাল্টিপ্লাই করব, কারণ হলো যে মাস টাইমস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের ওয়েট। তাহলে উপর নিচে যদি আমরা জি দিয়ে গুণ করি, তাহলে আমরা এখানে যেরকম মাসের টাইমে লিখলাম, এটাতে আমরা W0 WS এভাবে লিখতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মূলত যা কিছু করার ছিল। আমরা ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং এর জন্য আমাদের কমপ্লিট হলো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমাদের টপিক কমপ্লিট, আমাদের সিলেবাস কমপ্লিট এ পর্যন্ত। কোনো সমস্যা আছে?
স্যার এখানে জি যুক্ত করা হলে এটা আরেকটু বুঝে বলেন। জি যুক্ত করা হলো কারণ হলো যে এখানে দেখো যে এম নট যেটা আছে, এম নটের সাথে যদি জি যদি গুণ করে তাহলে এটা কি হয়, এটার এম নট মানে যে ওয়েটটা আমরা ঝোলাচ্ছি এটা আসলে যে এখানেও আছে, এখানে ডাব্লিউ নট দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ডাব্লিউ নট, আমরা এখানে ডাব্লিউ নট কতখানি যেটা ঝোলাচ্ছি আগে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কি করবো, ওর সাথে আমাদের জি মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে এম নট টাইমস জি, তাহলে এটা ডাব্লিউ নট। আমরা যদি এটাকে মাসের টাইমে না লিখে এটার ওয়েটের টাইমসে যদি লিখতে চাই তাহলে আমাদের এখানে জি দিয়ে গুণ করতে হবে। জিটি না লিখলেও কোনো সমস্যা নাই, তুমি এ পর্যন্ত রাখলেও হবে, কারণ জি আলটিমেটলি কেটে যায়, উপর নিচে জি কেটে যায়, বুঝছো? কিন্তু তুমি যদি ওয়েট দিয়ে যদি লিখতে চাও তাহলে এই কাজটা করতে পারো। ওয়েট দিয়ে লিখলে এরপরে কি হবে, 2 পাই রুট ওভার 2r² এল ইন্টু ডাব্লিউ নট প্লাস WS ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই পাই এন r⁴ জি, এই জিনিসটা আমরা বলছিলাম, বুঝছো? আমরা যদি এটাকে মাস দিয়ে না লিখে যদি ওয়েট দিয়ে লিখতে চাই তাহলে এরকম ভাবে লিখতে হবে আর কি। তো কোনো সমস্যা আছে নাকি বলো? হয়তো নাই, তাহলে স্যার স্যার গত দিনের ক্লাস লেকচারটা দিয়ে দিয়েন। হ্যাঁ আমি ওটা আজকে ইনশাল্লাহ তোমাদের গত দিনের লেকচার সহ আজকেরটা যা আছে এটা পুরোপুরি দিয়ে দেবো, এবং তোমরা একটা কমপ্লিট পিডিএফ তোমরা আজকে পাবে। মানে আচ্ছা একটা একটা কথা বলি, এই পিডিএফ গুলো যেটা দিচ্ছি তোমাদের আজকে মানে যতগুলো ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসে পিডিএফ আলাদাভাবে দিব। তোমরা এই পর্যন্ত যত পিডিএফ পেয়েছো, যত লেকচার পেয়েছো সবগুলো তোমরা ডিলিট করে দিবে, এবং আজকে যেটা পাবে এটাই তোমরা ফটোকপি করো বা যেভাবে পড়ো তোমরা পড়তে পারো। কারণ হলো যে কোনোটা যেন বাদ না পড়ে যায়, কোনোটা যেন বাদ না পড়ে যায়। অনেকের কাছে হয়তো বা দেখা গেছে যে একটা মানে আগের ভার্সনটা আছে, পরের কিছু একটা বাদ পড়ে গেছে, এরকম থাকতে পারে। তো এই সিকিউরিটির জন্য জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে তোমাদের কমপ্লিটলি আমি যেটা 3টা চ্যাপ্টার নিয়েছি এই 3টা চ্যাপ্টারের পিডিএফই কমপ্লিট পিডিএফ তোমাদের দিয়ে দিব, তোমাদের সিআর যে আছে আব্দুর রহমান তাকে দিয়ে দেবো, ওর কাছে তুমি নিয়ে নিও তোমরা সবাই। স্যার বলো। স্যার ইউটিউবে ভিডিও আপলোড করতে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইউটিউবে দিয়ে দেবো। আর কিছু কোশ্চেন? সম্ভবত না, তো ঠিক আছে সবাই ভালো থেকো। আমাদের অফিসিয়ালি ফর্মালি ক্লাস আজকে এ পর্যন্ত কমপ্লিট হলো। ক্লাস খোলার পরে দেখা যাক, হয়তো আর কয়েকদিন হয়তো দেখা হতে পারে ক্যাম্পাসে ক্লাসে। তো আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট, তোমরা ভালো মতো পরীক্ষা দাও, ভালো মতো পড়াশোনা করো, সবার জন্য অনেক শুভকামনা, ভালো থেকো সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাস খোলার কি কোনো রকম কিছুই নেই? হ্যাঁ বুঝিনি কি বলছো? মানে স্যার বলছি ক্লাস খুলবে এরকম কি কোনো নিউজই নেই, কোনো আশানুরূপ কথা? ক্লাস খুলবে এরকম নিউজ বলতে কি এখনো সেভাবে নাই, 12 তারিখ পর্যন্ত ছুটির কথা আছে। এখন তারপরে দেখা যাক, মিটিং আছে একটা সামনে 3 তারিখে সম্ভবত, আগামীকালকে মনে হয় একটা মিটিং আছে। এখন দেখা যাক এই মিটিং এ কি হয়। তো এই মিটিং এ হয়তো পরীক্ষার কথা বলবে, ক্লাসগুলোর ব্যাপারে হয়তো সিদ্ধান্ত আরেকটু দেরি হতে পারে। তো যাই হোক, আমরা তো স্যার চাই অনলাইন শেষ এক্সাম? হতে আর কি। অনলাইন এক্সাম নেওয়া আসলে এটা তো তোমরাও বোঝো আমরাও বুঝি আর কি, অনলাইন এক্সাম কখনো এটা ফ্রুটফুল হবে না, এটা জি কন্ট্রোল স্যার। করা যাবে না এভাবে। আর এভাবে যদি করতে চাই তাহলে ওপেন বুক এক্সাম যেভাবে নিতে হয় সেরকম মানে কোশ্চিন অ্যান্সার তোমরা বই খুলেও পাবে না, এরকম ধরনের কোশ্চিন করতে হবে, সেটা তোমাদের জন্য একটু কঠিন। তো আমরা চাইবো এক্সাম নিতে হলে এটা যেন ফিজিক্যাল এক্সামই নেওয়া হয়, অনলাইনে যেন মানে খুব একটা আগ্রহী না আর কি। আমি নিজে পার্সোনালি আগ্রহী না, আমি ফিজিক্যাল এক্সামের পিছনে মানে আগ্রহী আর কি। ওটাই সব থেকে ভালো উপায়, কারণ এভাবে কন্ট্রোল করা যাবে না, কারো নেটওয়ার্ক থাকবে না, কেউ খাতা জমা দিতে যে দেরি করবে, তাই না? একজন খাতা জমা দিল ঠিক সময়ে, তোমার আরেক বন্ধু খাতা জমা জমা দিল হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে, তো দুইজনকে তুমি ইভ্যালুয়েট করবে কিভাবে? যে পরে এক্সাম দিল খাতা জমা দিল সে নিশ্চিন্তে বেশি সময় পেলো, সে ভালো করার সময় পাবে, তাই না? তো অনেক ব্যাপার এখানে থাকবে। তো দেখা যাক, যেটা হবে সবার জন্য একই হওয়ার কথা। আমরা যত তাড়াতাড়ি এটা এই সিচুয়েশন ভালো হয় সেটা আর কি সবার জন্যই ভালো। আর কিছু বলবে কেউ?
আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।